আচ্ছা, আজকে আমাদের যে এক্সপেরিমেন্টটা করব সেটা হলো এক্সপেরিমেন্ট 3, দ্যাট মিন্স ফ্লো থ্রু ভেঞ্চুরি মিটার। অলরেডি আমরা বার্নৌলিস ইকুয়েশন অথবা বার্নৌলিস থিওরাম পড়ে আসছি অথবা এক্সপেরিমেন্টটাও দেখেছি। আজকে যেটা দেখবো সেটা হলো মানে একটা ভেঞ্চুরি মিটারের ভিতর দিয়ে ফ্লো হলে কিরকম ফ্লো হয় সেটা দেখবো। এখানে তোমাদের দেখো একটা ফিগার দেওয়া আছে ভেঞ্চুরি মিটারে। এই ফিগারটা হয়তো ভালোভাবে নাও বুঝতে পারো, তো সেটার জন্য আমি একটা ভালো ফিগার দেখাচ্ছি, ওইটা একটু খেয়াল করো। আচ্ছা, এইটা হলো মেইনলি আমাদের এই যে এই ফিগারটা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো আমাদের একটা ভেঞ্চুরি মিটার। এবং ভেঞ্চুরি মিটারে দেখো আমার এক পাশ দিয়ে হলো ওয়াটার ফ্লো হচ্ছে এবং আরেক পাশ দিয়ে হলো আমাদের ওয়াটারটা বের হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স আমাদের ইনলেট, আচ্ছা আচ্ছা, এই সাইড দিয়ে হলো আমাদের ওয়াটারটা ইন করতেছে, দ্যাট মিন্স ইনলেট মেইন, এবং এই সাইড দিয়ে হলো আমাদের ওয়াটারটা বের হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এক্সিট আর আউটলেট। এখন দেখো আমাদের যে ভেঞ্চুরি মিটারটা আছে সেটার হলো একটা টিপিক্যাল ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। ভেঞ্চুরি মিটারে মেইনলি দুইটা পোর্শন থাকে, একটা পোর্শন হলো কনভার্জিং পোর্শন আর একটা পোর্শন হলো ডাইভার্জিং পোর্শন। তাহলে মেইন কনভার্টিং পোর্শনটা শুরু হচ্ছে হলো দেখো এই যে এখান থেকে যখন আমাদের কনভার্জ হওয়া শুরু হচ্ছে অথবা আমাদের মানে কন্ট্রাকশন হওয়া শুরু হচ্ছে, সেই পোর্শনটাকে আমরা বলি হলো কনভার্জিং পোর্শন। একটা সার্টেন টাইম যাওয়ার পরে অথবা একটা সার্টেন পোর্শন যাওয়ার পরে আবার হলো আমাদের এই যে যেই অ্যাপারেটাসটা আছে সেটা আবার ডাইভার্জ হয়ে যাচ্ছে, দ্যাট মিন্স এক্সপান্ড হয়ে যাচ্ছে, আমাদের এরিয়া চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পোর্শনটাকে আমরা বলি হলো ডাইভার্জিং পোর্শন। তাহলে একটা ভেঞ্চুরি মিটারে আমাদের দুইটা পোর্শন থাকে এবং দেখতে পেলাম, আর মেইনলি যেটা হরিজন্টাল যে পোর্শন থাকে সেটাকে আমরা বলি হলো থ্রোট। তাহলে এই ভেঞ্চুরি মিটার দিয়ে আমাদের ওয়াটার ফ্লো হলেই কিরকম ওয়াটার ফ্লো হবে অথবা কতটুকু ওয়াটার ফ্লো হবে সেটাই হলো মেইনলি আজকে দেখব। এটা হলো আমাদের ভেঞ্চুরি মিটার। সেইটা দেখার জন্য আমাদের কি করা লাগবে, আমরা হলো কনভার্জিং পোর্শনে একটা ইনস্ট্রুমেন্ট সেট করব আর ডাইভার্জিং পোর্শনে একটা ইনস্ট্রুমেন্ট সেট করব। সেট করে দেখব যে আমাদের ওয়াটার লেভেলটা কিরকম। এখন বলো, এর আগের ক্লাসে আমাদের প্রেসার হেড মেজার করার জন্য অথবা আমাদের এলিভেশন হেড এলিভেশন হেড তো আমরা ওভাবে মেজার করি না, আমরা প্রেসার হেড মেজার করার জন্য একটা ইনস্ট্রুমেন্টের আমি নাম বলেছিলাম। কারো কি মনে আছে? ম্যাম পাইসোমিটার। কি মিটার? ম্যাম পাইসোমিটার। আচ্ছা, ইনসোমিটার ঠিক আছে, বাট আমরা এখানে হলো ম্যানোমিটার ইউজ করি অথবা পিজোমিটার ইউজ করব। পিজোমিটার ইউজ করে হলো আমাদের প্রেসার কতটুকু হচ্ছে সেটা আমরা দেখবো। তোমরা থিওরিতেও হয়তো পড়া শুরু করছো যে মানে আমাদের প্রেসার হেড অথবা পিজোমেট্রিক হেড মেজার করার জন্য আমরা কিভাবে করতে পারি। তো এখানে দুইটা যদি আমরা পিজোমিটার অথবা ম্যানোমিটার যদি আমরা কনস্ট্রাক্ট করি অথবা প্লেস করি তাহলে দেখো আমাদের লিকুইডের ডিফারেন্সটা দেখতে পাবো। কারণ কনভার্জিং পোর্শনে আমাদের প্রেসার একরকম হবে, ডাইভার্জিং পোর্শনে আমাদের প্রেসার একরকম হবে। এখন আমাকে বলো কোন পোর্শনে আমাদের প্রেসার হেডটা বেশি হবে, কনভার্জিং নাকি ডাইভার্জিং পোর্শনে? যেখানে এরিয়া কম হবে সেখানে কনভার্জিং এর প্রেসার বেশি হওয়ার কথা না। কনভার্জিং এ প্রেসার বেশি হওয়ার কথা, একটু প্রেসার হেড বেশি পাবো কোথায়, একটু ভালো মতো বলো তো। প্রেসার হেড তো ম্যাম ডাইভার্জিং এ বেশি পাওয়া যায়। প্রেসার হেডটাই তো আমরা এখানে কনসিডার করতেছি। তো আমরা অলরেডি যেহেতু বার্নৌলিস ইকুয়েশন অথবা থিওরেম ডিরাইভ করে আসছি, তো আমাদের এখন কনসার্ন গুলা থাকবে হলো আমাদের ওয়াটারের ভিতরে যে এনার্জি গুলো আছে অথবা যে হেড গুলো আছে সেগুলা নিয়ে হলো কাজ করা। তো আমরা এখন দেখতে চাচ্ছি আমাদের কনভার্জিং পোর্শনে প্রেসার হেড কিরকম আসে অথবা ডাইভার্জিং পোর্শনে প্রেসার হেড কিরকম আসে, সেটা হলো আমরা এখানে দেখব। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন দেখো আমি তোমাদের ম্যানুয়ালে চলে আসি। এই যে হলো আমাদের অ্যাপারেটাস সেট করা।
দেখো একটা হরিজন্টাল পোর্শন থাকতেছে, দেন সার্টিন পোর্শন চলে যাওয়ার পর আমাদের হলো পাইপটা হলো কনভার্ট হয়ে যাচ্ছে, তাহলে এই পোর্শনটাকে আমরা বলবো হলো কনভার্জিং পোর্শন। আর আবার কনভার্জ হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে আবার ডাইভার্জ হয়ে যাচ্ছে, তাহলে এই পোর্শনটাকে আমরা বলতেছি হলো ডাইভার্জিং পোর্শন। দেন তারপরে আবার হলো হরিজন্টাল হয়ে যাচ্ছে। এখন এই সাইড দিয়ে হলো যদি আমাদের একটা সার্টেন রেটে ওয়াটার ফ্লো হয়, তাহলে কতটুকু ফ্লোর ভ্যারিয়েশন হবে সেটা হলো আমরা দেখতে চাচ্ছি। কারণ এক সাইডে দেখো আমাদের ডায়ামিটার চেঞ্জ হয়ে যাচ্ছে, একটা জায়গা কমে যাচ্ছে আর একটা জায়গা বেড়ে যাচ্ছে। মানে আমরা অলরেডি কন্টিনিউটি ইকুয়েশন থেকে জানি যে কিউ ইজ ইকুয়াল টু এবি, ঠিক আছে। তো আমাদের ভেলোসিটিটা আমরা পাবো হলো ভেলোসিটি হেড থেকে। এখন দেখো ভেলোসিটির সাথেও যেমন ডিসচার্জটা আমাদের রিলেটেড, সিমিলারলি হলো আমাদের এরিয়ার সাথেও কিন্তু আমাদের ডিসচার্জ আর হলো রেট, ফ্লো রেটটা ডিপেন্ডেন্ট। সো এখন আমাদের এরিয়া বেড়ে গেলে কিন্তু আমাদের ডিসচার্জটাও বেড়ে যাবে। তাহলে এখানে দেখো ডাইভার্জিং যে পোর্শনটা আছে সেইখানে এক টাইপের ডিসচার্জ হবে, আর কনভার্জিং পোর্শনে হলো তোমার আরেক টাইপের ডিসচার্জ হবে। এখন আমরা ফ্লো থ্রু ভেঞ্চুরিমিটারটা আমরা কেন এই এক্সপেরিমেন্টটা করব? তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা পাইপ নেটওয়ার্ক করি, পাইপ নেটওয়ার্ক মানে হলো অনেকগুলা কন্ডুইট আর পাইপের একটা কম্বিনেশন। এখন সেই আমরা যদি পাইপ নেটওয়ার্কটা করি, আমাদের ওই নেটওয়ার্কে দেখা যাচ্ছে সব পাইপের ডায়ামিটার কিন্তু সেম থাকতেছে না। তো একটা টাইমে যে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের ডায়ামিটার বেড়ে যেতে পারে, আবার ডায়ামিটার কমে যেতে পারে। তাহলে এই যে যে ডায়ামিটার যে বেড়ে গেল অথবা কমে গেল, তাহলে আমাদের ডিসচার্জের ভ্যারিয়েশনটা কিরকম হচ্ছে সেটা কিন্তু আমরা ফ্লো থ্রু ভেঞ্চুরিমিটার থেকে ডিটারমাইন করতে পারি। যে আমাদের একটা যদি নেটওয়ার্ক অথবা ফ্লো নেটওয়ার্ক থাকে, সেখানে আমাদের ডিসচার্জটা কিরকম হচ্ছে সেটা যদি আমরা জানতে চাই, অবভিয়াসলি আমাদের ফ্লো থ্রু ভেঞ্চুরিমিটার এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা কিন্তু জানতে পারবো। আচ্ছা, তাহলে দেখো এখানে জেনারেল কিছু কথাবার্তা আছে, আমি কথাগুলো একটু পড়তেছি তাহলে বুঝতে পারবা। আমরা অলরেডি জানি আমাদের দুইটা পোর্শন থাকে, একটা কনভার্জিং টিউব থাকবে আর একটা হলো ডাইভার্জিং টিউব থাকবে। এখন কনভার্জিং টিউবটা আমাদের এফিশিয়েন্ট ডিভাইস হিসেবে কাজ করতেছে ফর কনভার্টিং প্রেসার হেড টু ভেলোসিটি হেড। দ্যাট মিনস এখানে একটু দেখো, আমি যদি এই হরিজন্টাল পোর্শনটা কনসিডার করি আর এই কনভার্জিং পোর্শনটা কনসিডার করি, তাহলে আমাদের প্রেসার হেডটা বেশি কোথায় বলো তো? এটা এক ধরো, এটা দুই ধরো, প্রেসার হেড কোথায় বেশি? যেখানে ডায়ামিটার বেশি হইতো। আচ্ছা, ওইভাবে না বলো, আমাকে সেকশন ওয়াইজ বলো। যেখানে ডায়ামিটার বেশি হবে সেটা তো আমরা বুঝতেই পারতেছি, কোন সেকশনটাতে আমাদের প্রেসার হেড বেশি থাকবে? 1 নাম্বার সেকশন। সেকশন 1 নম্বরে হলো আমাদের প্রেসার হেডটা বেশি। এখন দেখো এই যে যে প্রেসার হেডটা যে বেশি আছে, আর সেকশন 2 তে আমাদের কি আছে? ভেলোসিটি হেডটা হলো বেশি। সরি, আমি কি ঠিক বললাম? একটু ভালো মতো দেখো তো, এখানে কি হচ্ছে, আমাদের ভেলোসিটি হেডটা কি বেশি না কম এই পোর্শনে? ম্যাম ভেলোসিটি হেড বেড়ে যাবে এই পোর্শনে। হ্যাঁ, এই পোর্শনে যদি ভেলোসিটি হেড বেড়ে যায় তাহলে প্রেসার হেড বাড়বে না কমবে? কমে যাবে। জি ম্যাম। তো আমাদের দেখো 2 নাম্বার সেকশনে হলো প্রেসার হেডটা হলো কম, তাহলে পি বাই গামাটা হলো আমাদের দেখতে পাচ্ছি কম পাচ্ছি। সিমিলারলি এখানে যেটা বলতেছে, আমাদের পরবর্তী যে পোর্শনটা আসতেছে, আমি বুঝি না এই জায়গাটা কি একটু আবার একটু বলা যাবে? হ্যাঁ শিওর, আমি হলো কয়েকটা সেকশন কনসিডার করতেছি। দেখো এটা একটা সেকশন নিচ্ছি, এটা একটা সেকশন নিচ্ছি। তো আমাদের দেখো এই দুইটা সেকশনের ভিতর আমাদের প্রেসার হেড কোথায় বেশি সেটা আমি তোমাদের কোশ্চেন করলাম, যে আমাদের প্রেসার যে হেডটা আছে সেখানে পোর্শনটা কোন পোর্শনটাতে বেশি। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 1 নাম্বার পোর্শনে প্রেসার হেডটা বেশি হবে, আর 2 নাম্বার পোর্শনে হলো আমাদের প্রেসার হেডটা কম হবে।
এখন কনভার্জিং যে পোর্শনটা থাকে সেই পোর্শনটা যেটা করে আমাদের প্রেসার হেডটাকে ভেলোসিটি হেডে কনভার্ট করে নেয়। কারণ দেখো এখানে প্রেসার হেডটা বেশি, এখানে প্রেসার হেডটা কি কমে গেছে। তাহলে এখানে ধরে নাও যে তোমার 50 আসছে, এখানে কতটুকু আসছে ধরে নাও 30। তাহলে এই যে 50 যে 30টা কনভার্ট হলো, তাহলে বাকি 20 কি হলো আমাদের? বাকি 20 হলো আমাদের ভেলোসিটি হেডে কনভার্ট হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স v²/2g। তাহলে আমাদের প্রেসার হেড বেশি ছিল, ওই প্রেসার হেডটা যখন কনভার্জিং পোর্শন দিয়ে যাবে আমার প্রেসার হেডটা কমে যাচ্ছে। তাহলে এই যে কমে গেল এটা মেইনলি লস হচ্ছে না, এটা কিন্তু কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই 20 অ্যামাউন্টের যে পোর্শনটা সেটা তো অবভিয়াসলি কোনো একটা এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, সেই এনার্জিটাই হলো ভেলোসিটি হেড। তার মানে হলো v²/2g। তো দ্যাটস আমরা এটা বলতেছি যে আমাদের কনভার্জিং যে পোর্শনটা আছে সেটা হলো আমাদের প্রেসার হেডকে কনভার্ট করবে। দ্যাট মিন্স p/gamma কে কনভার্ট করে নিয়ে যাবে হলো v²/2g তে। আর সিমিলারলি যদি আমি ডাইভার্জিং পোর্শনের কথা চিন্তা করি, তাহলে ডাইভার্জিং পোর্শনে দেখো আমাদের এইটা ধরে নাও সেকশন 2 ছিল, এটা ধরে নাও হলো সেকশন 3। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো যে আমাদের 2 নাম্বার সেকশনের ভেলোসিটি হেড বেশি নাকি 3 নাম্বার সেকশনের ভেলোসিটি হেড বেশি? আমরা অলরেডি জানি 2 যে নাম্বার সেকশন 2 নাম্বার সেকশনের ভেলোসিটি হেড বেশি, v²/2g এটা বেশি, আর 3 নাম্বারে কম। এখন ধরে নাও 2 নাম্বার সেকশনে আমাদের ভেলোসিটি হেডটা আসতেছে হলো 40, আর 3 নাম্বারে আসতেছে হলো 20 আসতেছে। এখন এই যে 40 থেকে যে 20 তে চলে গেল, আমাদের আরো যে 20 রিমেইন ছিল সেই এনার্জিটা হলো কোন একটা এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। সিমিলারলি দেখো এখানে আমাদের কি হবে, প্রেসার হেড কি বাড়বে না কমবে? এখানে বাড়বে পারবে ম্যাম। ম্যাম। প্রেসার হেড কিন্তু বেড়ে যাচ্ছে। সো আমাদের যেটা হবে এই যে রিমেইনিং যে 20টা সেটা হলো প্রেসার হেডে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কোন হেডে কনভার্ট হচ্ছে? এখানে ভেলোসিটি হেডটা হলো প্রেসার হেডে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই ডায়াগ্রামটা থেকে দেখো, আমি একটু অ্যানোটেশন গুলো রিমুভ করে দিই। এই ডায়াগ্রামটা থেকে দেখো আমাদের 1 নাম্বার যে সেকশনে সেখানে দেখো আমাদের প্রেসার হেডটা ছিল এখানে। আবার সিমিলারলি আমি যদি 2 নাম্বার সেকশন পয়েন্টটা যদি এই যে এখানে নিই, তাহলে আমাদের প্রেসার হেডটা কিন্তু কমে যাচ্ছে। দেখো আমাদের ওয়াটার লেভেলটা কিন্তু কমে যাচ্ছে। এটা যদি তুমি একটা হরিজন্টাল গ্রেড লাইন দিয়ে টানো তাহলে আমাদের কিন্তু এরকম ভাবে পাবা। এই লাইনটাকে আমরা কি লাইন বলি বলো তো কয়েকজন? এই লাইনটাকে কি বলা হয়? ম্যাম হাইড্রোলিক গ্রেড লাইন। এক্স্যাক্টলি, HGL। আচ্ছা, HGLটা কে বললা একটু আবার বলো, রোল বলো তোমার। ম্যাম 93। 93। এটাকে আমরা বলেছিলাম হলো হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন। তাহলে দেখো আমরা যদি পিজোমেট্রিক হেডটাকে চিন্তা করতেছি যেটা, সেটা হলো আমাদের কমে গেল। আর আমাদের 1 নাম্বার সেকশনে ভেলোসিটি হেডটা ছিল কিন্তু এতটুকু। আর আমি তোমাদেরকে কি বলেছিলাম, আমাদের এই পোর্শনটাতে ভেলোসিটি হেডটা কি আমাদের বেড়ে যাবে, কারণ হলো আমাদের এরিয়াটা কমে যাচ্ছে। তাহলে দেখো কম্পেয়ার টু আমাদের ভেলোসিটি হেডটা 2 নাম্বার পোর্শনে বেশি। তাহলে এই যে ভেলোসিটি, এই যে প্রেসার হেডটা যেটা আছে এটা হলো কনভার্ট হয়ে যাচ্ছে হলো আমাদের ভেলোসিটি হেডে। দ্যাটস ওয়াই আমাদের ভেলোসিটি হেডটা কিন্তু বেড়ে গেছে আগের থেকে। কারণ এই যে আমি যে অলরেডি বলেছিলাম 50, আর এখানে কত বলেছিলাম 30 বলেছিলাম। তাহলে এই যে 20 যেটা ছিল এই 20টা হলো ভেলোসিটি হেডের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের ভেলোসিটি হেডটা বেড়ে যাচ্ছে। আবার তুমি যদি এই বরাবর যদি সেকশন নাও তাহলে হয়তো দেখতে পাবা আমাদের প্রেসার হেড এখানে ছিল। আমি যদি সেম ভাবে একটা পিজোমিটার ইনসার্ট করি তাহলে অ্যাটলিস্ট এই লেভেল থেকে আমাদের কিছু উপরে হলো
পিজোমেট্রিক হেডটা পাবো। তাহলে সেখানে ভ্যালুটা হবে হলো পি বাই গামা। এখন দেখো এখানের ভেলোসিটি হেড এই যে এতটুকু, আর এখানে ভেলোসিটি হেডটা কিন্তু কমে যাচ্ছে। তাহলে এই যে যে ভ্যালুটা ধরেছিলাম 40 আর এই যে যে ভ্যালুটা ধরেছিলাম 20, তাহলে রিমেইনিং 20টা কোথায় কনভার্ট হয়ে যাচ্ছে? আমাদের প্রেসার হেডে। দ্যাটস আমাদের প্রেসারের ভ্যালুটা কিন্তু বেড়ে যাচ্ছে। এখন আমরা বার্নৌলিস ইকুয়েশনে জেনেছিলাম যে আমাদের এনার্জিটা কি থাকে, যে কোন সেকশনে কি থাকে বলতো? কনস্ট্যান্ট থাকে ম্যাম। কনস্ট্যান্ট থাকে। সো দ্যাটস ওয়াই আমাদের এখানে আপাতত লস হবে না, আমাদের শুধু একটা এনার্জি আরেকটা এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। আর যদি আমাদের ডায়ামিটারটা সেম থাকতো, ইউনিফর্ম ডায়ামিটার যদি থাকতো, তাহলে দেখতাম যে আমাদের কোনো হেডই কনভার্ট হচ্ছে না। আমাদের এই সেকশনে যেই ভেলোসিটি হেড প্রেসার হেড পেতাম, সিমিলারলি তার অপোজিট সেকশনে সেম ভেলোসিটি এবং প্রেসার হেড পেতাম। তাহলে আমাদের বুঝতে পারছো যে ডায়ামিটার চেঞ্জ হলে অথবা ভ্যারিয়েশন হলে আমাদের কেন, কিভাবে কি এনার্জিটা কনভার্ট হয়। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এই ফিগারটা দেখো, তোমাদের ফার্স্ট আগের ক্লাসে আমি বলেছিলাম যে আমাদের একটা কন্ডুইট অথবা পাইপের ভিতর দিয়ে যদি চেঞ্জ হয়, তাহলে আমাদের কিরকম ভ্যারিয়েশন আসতে পারে, হাইড্রোলিক গ্রেডিয়েন্ট লাইন এন্ড এনার্জি গ্রেডিয়েন্ট লাইন। একটু দেখো আমাদের এই যে এইচ সেকশনটা কি ছিল, ধরে নাও হলো আমাদের ডাইভার্জিং পোর্শন, এইখানে আবার কনভার্জ হয়ে গেছে, আবার ডাইভার্জ হচ্ছে। সো কনভার্জ ডাইভার্জ অথবা যে কোনো সেকশনে যদি আমাদের ক্রস সেকশনাল প্রপার্টিসটা চেঞ্জ হয়ে যায়, তাহলে অবভিয়াসলি আমাদের এনার্জিটাও চেঞ্জ হয়ে যাবে। এটা দেখো এই যে ভেলোসিটি হেডটা বেশি ছিল, কম মানে এখানে আমাদের 2 নম্বর সেকশনে ভেলোসিটি হেডটা বেশি, আবার 1 নম্বর সেকশনে এক টাইপের ভেলোসিটি হেড, আবার 3 নম্বর সেকশনে আরেক টাইপের ভেলোসিটি হেড। যদি আমাদের ডায়ামিটার সেম থাকতো, তাহলে ভেলোসিটি হেডটাও সিমিলারই হতো। আচ্ছা, তাহলে দেখো এটা এই কথাটাই বলেছে, আমাদের প্রেসার হেডটা ভেলোসিটি হেডে কনভার্ট হয়ে যাচ্ছে, আর রিভার্সলি ডাইভার্জিং পোর্শনটাতে হলো আমাদের ভেলোসিটি হেডটা হলো প্রেসার হেডে কনভার্ট হয়ে যাচ্ছে। এবং এই দুইটার কম্বিনেশনে হলো আমাদের এই ভেঞ্চুরি টিউবটা ফর্ম করতেছে। এবং এই যে যে ভেঞ্চুরি টিউবটা যে আছে, তোমাদের এখানে আমাদের হলো অবভিয়াসলি একটা ডেফিনিট রিলেশনশিপ আছে আমাদের প্রেসার ডিফারেন্স এবং ফ্লো রেটের সাথে। তার মানে দেখো আমাদের 1 নম্বর সেকশনে প্রেসার হেডটা হলো পি বাই গামা, আর 2 নম্বর যে পয়েন্টটা নিচ্ছে সেটার প্রেসার হেড হলো P2 বাই গামা। এখন এই দুইটার ডিফারেন্সটাকে আমরা বলতেছি হলো এইচ। যদি আমরা একটা পিজোমিটার ইনসার্ট করি, একটু আগেই দেখলাম যে ওই দুইটার ডিফারেন্সটা হবে হলো আমাদের এইচ। তাহলে দেখো এই যে এই ফিগারটা দেখলে বুঝতে পারবো, এটা হলো 1 নাম্বার সেকশন ধরে নাও, আর এটা হলো 2 নাম্বার সেকশন, এবং দুইটা পোর্শন আমাদের দুই টাইপের প্রেসার হবে, এবং এই দুইটার ডিফারেন্সটাকে আমরা বলতেছি হলো এইচ। তাহলে দেখো এটাকে আমরা ক্যাপিটাল এইচ দ্বারা ডিনোট করতেছি। এবং ম্যাম বলো। ওই পিকচারটাতে 2 আচ্ছা, নাম্বার সেকশনে একটু কম হবে না প্রেসার হেডটা? এটা হলো তোমার লিকুইড নিয়ে কাজ করতেছে না, এটা দেখো এমনি নরমালি হলো আমাদের প্রেসার কতটুকু আসতেছে এটার ভিতর দিয়ে ফ্লো হলে, এবং এটা হলো আরেকটা টাইপের লিকুইড আছে, ঠিক আছে, এটা আলাদা জিনিস, জি এটা ম্যাম। আলাদা জিনিস, এটা এক না। বাট আমি যদি উপরে ইজোমিটারটা ইনসার্ট করি, তাহলে আমরা এক টাইপের প্রেসার হেড পাবো, এটা দেখানোর ট্রাই করছি। আচ্ছা, ওটা ছিল ম্যানোমিটার, ঠিক আছে। সো আমরা যদি এখানে পিজোমিটার ইনসার্ট করি ডাইরেক্ট ভার্টিক্যালি, তাহলে তুমি একটা রিডিং পাবা, সেই রিডিংটাই হলো আমাদের পি বাই গামা। সিমিলারলি এই সেকশনে যদি আরেকটা পিজোমিটার ইনসার্ট করো, সেটা P2 বাই গামা, এবং এই দুইটা ডিফারেন্সকে আমরা বলতেছিলাম হলো এইচ। এখন এখানে তোমাকে যেটা বলছে, আমাদের কিউ এর সাথে এইচ এর একটা রিলেশন আছে। এই এক্সপেরিমেন্টে আমরা এটাই দেখবো যে হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন কিউ এন্ড এইচ, এটা হলো আমাদের প্রশ্ন। আর এই টিউবটা হলো আমাদের মিটারিং ডিভাইস হিসেবে ইউজ করতে পারি অথবা তৈরি করা হয়েছে।
আচ্ছা, এখানে আরেকটা দেখো, আমাদের যেটা বলেছে যে আমাদের বেঞ্চুরিমিটারতে হলো একটা থ্রোট থাকে, এখানে থ্রোটটা দেখানো হয়নি। এই থ্রোটটা হলো আমাদের যে ইনক্রিজ ভেলোসিটি আছে, সেই ইনক্রিজ ভেলোসিটিটাকে হলো তোমার মানে ব্যালেন্স রাখতেছে বাই কনভার্টিং প্রেসার হেড আর ভেলোসিটি হেড। এখানে এই কথাটাই লেখা আছে মেইনলি। আর আমরা যে ভেঞ্চুরিমিটারে যে ডিসচার্জটা বের করব, দ্যাট মিন্স রেট অফ ফ্লো, সেটা বোথ কম্প্রেসেবল এন্ড ইনকম্প্রেসেবল ফ্লুইড দুইটার ক্ষেত্রে আমরা মেজার করতে পারি। সো বার্নৌলিস ইকুয়েশনের কিন্তু তোমাদের একটা অ্যাজাম্পশন ছিল, একটা না অনেকগুলো অ্যাজাম্পশন ছিল, লাইক হলো ইনকম্প্রেসেবল হতে হবে, আইডিয়াল ফ্লুইড হতে হবে এন্ড স্টেডি স্টেট ফ্লো হতে হবে। বাট আমাদের ভেঞ্চুরিমিটার দিয়ে যদি আমরা যে কোনো ফ্লুইডের ক্ষেত্রেই হলো আমরা কিউটা ডিটারমাইন করতে পারবো। তাহলে দেখো, এই ছিল মোটামুটি তোমাদের এক্সপেরিমেন্টাল কথাবার্তা। তো আমরা বুঝতে পারলাম যে ভেঞ্চুরিমিটারটা কি এবং এটার কয়টা পোর্শন থাকে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কি, এবং প্রেসার হেড এবং ভেলোসিটি হেডটা কিভাবে কনভার্ট হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই লাইনটাকে দেখো আমরা একটা লাইন হিসেবে বলতেছিলাম, যেটাকে আমরা বলতেছিল এনার্জি গ্রেডিয়েন্ট লাইন, ইএল অথবা ইজিএল ও বলা যায়। এবং এটার সাথে যদি তুমি লসটা কাউন্ট করো তাহলে সেটাকে আমরা বলবো হলো টোটাল এনার্জি লাইন। তাহলে এই দেখো এই যে, সো এই পোর্শন আমাদের এক টাইপের লস হবে, এই পোর্শনে আরেক টাইপের লস হবে। তো আমাদের ফ্লো যত সামনের দিকে প্রসিড হবে আমাদের লসটা তত বাড়তে থাকবে, এবং অরিজিনে আমাদের ফ্লোটা হলো মানে হেড লসটা হলো 0। আচ্ছা, এখন আমরা থিওরিতে চলে আসি। দেখো, আমাদের দুইটা সেকশন আমরা কনসিডার করতেছি, এই বরাবর একটা সেকশন, এই বরাবর একটা সেকশন, দ্যাট মিন্স কনভার্জিং পোর্শনে একটা স্টার্টিং লেভেল আর ডাইভার্জিং পোর্শনে হলো দুইটা সেকশন নিচ্ছ। এবং এই দুইটা সেকশনে যদি আমরা বার্নৌলিস থিওরাম অ্যাপ্লাই করি তাহলে আমাদের H1 will be equal to H2। আর এখানে যে আমরা বার্নৌলিস থিওরামটা অ্যাপ্লাই করতেছি, এখানে আমরা বলতেছি যে আমাদের ফ্রিকশনাল যে লসটা, দ্যাট মিন্স হেড লসটা নেগলেক্টেবল, অথবা আমরা নেগলেক্ট করতে পারি, দ্যাট মিন্স HL will be equal to 0। তাহলে ইন জেনারেল কেস আমাদের কি হওয়ার কথা ছিল, H1 is equal to H2 plus HL। তাহলে H1 is equal to কি, P1 by gamma plus B1 square by 2G, আর H2 কি, P2 by gamma plus B2 square by 2G, আর HL এর ভ্যালু 0, সো এটা আমরা অমিট করে দিতে পারি। এটা হলো আমাদের বার্নৌলিস থিওরাম। এখন আমরা যেহেতু দুইটা সেকশন নিয়েছি, দুইটা সেকশনে যদি আমাদের রেট অফ ফ্লোটা যদি কনস্ট্যান্ট হয়, দ্যাট মিন্স Q1 is equal to Q2 হয়, তাহলে আমরা কন্টিনিউটি ইকুয়েশন থেকে লিখতে পারি A1 B1 is equal to A2 B2। এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। A1 টা হলো 1 নং সেকশনের এরিয়া। এখন এটা ডায়ামিটারটা যদি D1 হয় তাহলে এরিয়া কি হবে বলো তো? π/4 d1 স্কয়ার। π/4 d1 স্কয়ার। এই যে দেখো, সিমিলারলি A2 এর ক্ষেত্রে π/4 d2 স্কয়ার। তাহলে আমরা এই এরিয়াটাকে যদি রিপ্লেস করি D1 D2 দ্বারা, তাহলে আমরা একটা ভ্যালু পাবো। এখন আমরা মেইনলি হলো আমাদের যে V1 এর ভ্যালুটা আছে সেটা আমরা বের করতে যাচ্ছি। তাহলে এই 1 নং ইকুয়েশনে যদি তুমি V1 এর ভ্যালুটা বের করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, দেখো আমাদের V2 স্কয়ার বাই 2G থাকবে, এটাকে যদি আমরা সিম্পলিফাইড করি তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে P2 বাই গামা মাইনাস P1 বাই গামা, এটা তো তুমি পাচ্ছ। তাহলে এটাকে রুট করে দিতে হবে যেহেতু V1 স্কয়ার আছে, এবং এটার সাথে হলো আমাদের আবার 2G টা হলো মাল্টিপ্লাই হয়ে যাবে। সো আচ্ছা, 2G টা মনে হয় ভিতরে যাবে, সরি, আচ্ছা একটু ওয়েট করুন। এটা কি ছিল আমাদের V2 স্কয়ার বাই 2G, এবং এই পুরাটার সাথে হলো আমাদের মাল্টিপ্লাইটা হবে হলো 2G টা, আর এটা আসতেছিল V1। এখন এই V2 স্কয়ারের যে ভ্যালুটা
সেটা হলো যদি আমরা বসা দিই, এই যে ইকুয়েশনটাকে যদি সিম্পলিফাই করে বসা দিই, তাহলে আমাদের 1 আর 2 নং ইকুয়েশন সিম্পলিফাইড ফরমেশনটা পাচ্ছি হলো এটা, 2g divided by d1 by d2 to the power 4 minus 1 p1 minus p2 by gamma। তাহলে তুমি 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন যদি সিম্পলিফাইড করো তাহলে আমি v1 এর একটা ভ্যালু পাচ্ছি, সেইটাকে আরো যদি সিম্পলিফাইড করি এই ইকুয়েশনটাই তোমরা পাবা। তো তোমাদের ইকুয়েশন ডিরাইভেশনের দরকার নেই, অথবা তোমরা বাসায় একটু চেক করেও দেখতে পারো যে আদৌ এটা আসে কিনা, এটাই আসবে। তাহলে আমাদের v1 এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। এখন দেখো আমরা কি বলেছিলাম, p1 minus p2 by gamma, that means p1 by gamma minus p2 by gamma, এটাকে আমরা কি বলেছিলাম বলো তো? H ম্যাম। H বলেছিলাম, কিন্তু এটা দ্যাট মিন্স দুইটা আমাদের পিজোমিটারে প্রেসার হেডের ডিফারেন্সকে আমরা H দ্বারা আইডেন্টিফাই করতে পারি, যেহেতু রুট দ্যাট মিন্স এটার উপর হাফ হয়ে যাবে। আর এই পাশে যে পোর্শনটা আছে সেটাকে হলো আমরা একটা কনস্ট্যান্ট দ্বারা রিপ্রেজেন্ট করতেছি k1। কারণ কেন কনস্ট্যান্ট বলতেছি, আমাদের জি এর ভ্যালুটাও ফিক্সড, আমাদের কনভার্জ এন্ড ডাইভার্জের যে পোর্শনটা আছে সেটা ডায়ামিটারও কিন্তু আমাদের যে কোনো একটা ভেঞ্চুরি মিটারের ক্ষেত্রে ফিক্সডই থাকবে। সো দ্যাটস আমরা এটাকে কনস্ট্যান্ট দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। তাহলে আমাদের ভেলোসিটির যে ফর্মুলাটা আসতেছে সেটা আসতেছে হলো k1 h to the power half। এটা হলো আমাদের 3 নাম্বার ইকুয়েশন। এখন আমাদের ভেঞ্চুরি মিটার দিয়ে আমরা মেইনলি কি চাচ্ছিলাম, আমাদের ডিসচার্জটা কত সেটা আমরা জানতে চাচ্ছিলাম। সো আমাদের ডিসচার্জটা যদি আমরা জানতে চাই 1 নাম্বার সেকশনে, তাহলে a1 v1 হবে ইজ ইকুয়াল টু a2 v2। সো যেহেতু আমরা v1 কে v2 এর রেসপেক্টে রিপ্রেজেন্ট করেছি, সো আমরা এই পোর্শন নিয়ে আপাতত কাজ করব না, আমাদের কন্টিনিউটি ইকুয়েশনটা থাকবে হলো এইটা। এখানে কিন্তু আমরা v2 এর ভ্যালুটাও বের করতে পারতাম, একই আসতো, তখন হয়তো d2 by d1 to the power 4 আসতো, যে কোনো একটা করতেছি। তাহলে দেখো qt is equal to a1 v1, v1 এর ভ্যালুটা তুমি মাত্র বের করে আসলা k1 h to the power half। এটার সাথে A2 আর V2 হচ্ছে বাদ পড়লো কেন? আচ্ছা একটু বলতেছি দাঁড়াও। এখানে হলো আমাদের এরিয়াটা মাল্টিপ্লাই হচ্ছে। এখন দেখো এরিয়াটা আবার কি বলেছিলাম, পাই বাই a1, কিন্তু পাই বাই 4 d1 স্কয়ার। এখন দেখো k1 ও কনস্ট্যান্ট, আবার এইটাও কি একটা কনস্ট্যান্ট ভ্যালু না? এখন এই দুইটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে আমি আরেকটা কনস্ট্যান্ট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, সেটা হলো k, ক্যাপিটাল k। তো ফার্স্ট একটা k1 ছিল, তারপরে একটাকে আমরা রিপ্লেস করতেছি হলো k, এবং আমাদের যে হাইটটা আছে পিজোমেট্রিক যে ওয়াটার লেভেলের ডিফারেন্স সেটা থেকে যাচ্ছে h to the power half। তাহলে এইটা দেখো আমাদের হলো মেইন ইকুয়েশন পাচ্ছ, যেটার সাথে আমি দেখতে পাচ্ছি যে ডিসচার্জের সাথে আমাদের যে হেড আছে সেটার একটা রিলেশনশিপ। এন্ড তোমাদের অলরেডি কিন্তু এখানে এটাই বলেছিল যে there is a definite relationship between pressure differenceটাই কিন্তু h এবং রেট ফ্লো q, তাহলে সেটা আসতেছে হলো k h হাফ, এটা আমরা পাচ্ছি। এখন আমরা যদি কে বের করে ফেলতে পারি এবং ওয়াটার ডেপথ কতটুকু সেটা যদি আমরা জানি, তাহলে আমাদের ডিসচার্জ পাবো। এই ডিসচার্জটাকে আমরা বলবো হলো থিওরিটিক্যাল ডিসচার্জ। কেন থিওরিটিক্যাল ডিসচার্জ? কারণ আমরা একটা থিওরি ডিরাইভ করে দেখতে পাচ্ছি যে আমাদের ভেঞ্চুরি মিটারে কতটুকু ডিসচার্জ আসতেছে। এখন দেখো তোমাদেরকে একজন কোশ্চেন করেছিল যে আমরা একটু আগে কিন্তু দেখে আসছিলাম Q1 is equal to Q2, এটাকে আমরা Q লিখতে পারি। এখন এটা is equal to কি হবে, A1 V1 is equal to A2 V2। আমাদের এখানে টার্গেট হলো সবগুলাকে আননোন না রেখে যে কোনো একটাকে আননোন রাখা। আমাদের এরিয়া তো আমরা ফিক্সড জানি, এখন V1 আর V2 দুইটা আননোন, সো দুইটা আননোন থেকে আমরা চাচ্ছি যে কোনো একটা আননোনে কনভার্ট করতে। সো দ্যাটস আমরা V1 কে কনভার্ট করে নিয়ে আসছি
V2 তে। এই যে দেখো V1 কে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে V2 তে কনভার্ট করে নিয়ে আসছি। এখন তুমি যদি অপোজিটলি করতা, V2 কে যদি V1 এ কনভার্ট করতা, তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াতো Q হলো A2 V2, কারণ তোমার কাছে V2 এর ভ্যালু আছে, তো তখন অবভিয়াসলি হলো A2 আর V2 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। যেহেতু আমাদের কাছে V1 এর ভ্যালুটা অ্যাভেলেবেল আছে, দ্যাটস ওয়াই আমরা বলতেছিল A1 V1। তাহলে বুঝতে পারছো কেন আমরা A1 V1 নিয়ে কাজ করতেছি? একই জিনিস আসবে, জাস্ট ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে অথবা মডিফাই হয়ে যাবে। বুঝতে পারছো? জি ম্যাম, ঠিক আছে। জি ম্যাম। ওকে, তাহলে আমরা অলরেডি মোটামুটি সব বোঝা হয়ে গেছে। তাহলে আমরা একটা ডিসচার্জ পাচ্ছি, যে ডিসচার্জটাকে আমরা বলতেছি হলো থিওরিটিক্যাল ডিসচার্জ। এখন এই ফুল এক্সপেরিমেন্টটা যদি তুমি ল্যাবে করো, তাহলে ল্যাবে একটা টাইপের ডিসচার্জ পাবা। তাহলে এই ফার্স্ট এক্সপেরিমেন্টে দেখো বার্নৌলিস ইকুয়েশনে আমরা কি করেছিলাম, আমাদের একটা রিজার্ভার থাকে, সেই রিজার্ভারে আমরা ভলিউমটা বের করি একটা সার্টেন টাইমে। তাহলে ডিসচার্জটা আমাদের কি হচ্ছে তখন? ভলিউম বাই টাইম। ভলিউম বাই টাইম। এখন এই যে যে ডিসচার্জটা পাচ্ছ সেটাকে আমরা বলতেছি হলো অ্যাকচুয়াল ডিসচার্জ। ওয়াই অ্যাকচুয়াল ডিসচার্জ? বিকজ আমরা এটা হলো ল্যাবে কন্ডাক্ট করতেছি। এখন তুমি যখন থিওরিটিক্যাল ডিসচার্জ বের করছো, এই যে দেখো কিউটি, এখানে কিন্তু তুমি হেড লসটাকে নেগলেক্ট করে দিছো, বাট এখানে কিন্তু হেড লস থাকার কথা ছিল। সো হেড লস তুমি অমিট করে অথবা স্কিপ করে যে ডিসচার্জটা বের করতেছো সেটাকে আমরা বলতেছি থিওরিটিক্যাল ডিসচার্জ। বাট আমরা যখন ল্যাবে কনসিডার করব অথবা ল্যাবে কন্ডাক্ট করতেছি, অবভিয়াসলি আমাদের হেড লসটা কাউন্টে আসবে, দ্যাটস ওয়াই আমাদের কিন্তু টাইমটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে যে ডিসচার্জটা পাচ্ছ সেটাকে আমরা বলতেছি হলো অ্যাকচুয়াল ডিসচার্জ। এখন অ্যাকচুয়াল ডিসচার্জ আর থিওরিটিক্যাল ডিসচার্জ দুইটা কি সেম হবে বলো তো? না ম্যাম। আচ্ছা, সেম কিন্তু হবে না। এখন কতটুকু ভ্যারিয়েশন আছে অথবা হচ্ছে সেটাকে হলো আমি একটা টার্ম দ্বারা রিপ্রেজেন্ট করি, সেই টার্মটাকে বলতেছি হলো কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ, দ্যাট মিন্স সিডি। সিডিটাকে হলো একটা কোএফিসিয়েন্ট, যেহেতু ডিসচার্জের আমরা ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি, দ্যাটস ওয়াই সি এর সাফিক্স থাকতেছে হলো ডি। তাহলে এটা দেখো কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ বলতেছি, এটা হলো রেশিও। কোনটার রেশিও? একটা হলো অ্যাকচুয়াল এবং থিওরিটিক্যাল, এই দুইটা রেশিওটাকে আমরা বলি হলো কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ। সো তুমি থিওরিটিক্যাল ডিসচার্জের সাথে যদি আমাদের একটা প্রোডাক্ট মাল্টিপ্লাই করো অথবা কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই করো, সেটাকে আমরা বলবো হলো কিউ এ অথবা অ্যাকচুয়াল ডিসচার্জ আমরা পেতে পারি। এখন আমাকে বলো যে কোন ডিসচার্জটা বেশি হবে, অ্যাকচুয়ালটা নাকি থিওরিটিক্যালটা? ম্যাম অ্যাকচুয়ালটা বেশি হবে। অ্যাকচুয়ালটা বেশি হবে, একটু বুঝে হেড বলো তো। লসটা ম্যাম কাউন্ট করা হচ্ছে ওইখানে। আচ্ছা, আমাদের লস বেশি হলে আমাদের ডিসচার্জটা কি কমে যাচ্ছে না? আমরা লসটা জি যখন ম্যাম, তাহলে কাউন্ট ম্যাম করতেছি থিওরিটিক্যালটা বেশি হবে। তাহলে থিওরিটিক্যালটা বেশি হচ্ছে। তো এই থিওরিটিক্যাল ভ্যালুর সাথে তুমি যখন একটা প্রোডাক্ট মাল্টিপ্লাই করবা, তখনই হলো আমাদের অ্যাকচুয়াল ডিসচার্জটা পাবো। তাহলে দেখো এইটাকে সিম্পলিফাই করলাম। এখন কিউটি এর তো আমরা অলরেডি ডেরিভেশন করে আসছি, সেটা হলো কে এইচ ওয়ান। এখন দেখো সিডিও একটা কনস্ট্যান্ট, কেও একটা কনস্ট্যান্ট, তাহলে এটাকে যখন আবার মাল্টিপ্লাই করবা অবভিয়াসলি কিন্তু একটা কনস্ট্যান্টই পাবা, এবং সেই কনস্ট্যান্টটাকে আমরা বলতেছি হলো সি। সো সি ইজ ইকুয়াল টু দ্য প্রোডাক্ট অফ কে এন্ড সিডি। আবার কে এর ভ্যালুটা কি কেউ বলো তো একজন, মাত্র কিন্তু দেখে আসছো। কে ইজ ইকুয়াল টু কি? Q1 into ম্যাম A1। K1 হ্যাঁ, K1 ইন্টু A1। A1। তাহলে দেখো এই সবগুলো কনস্ট্যান্টকে মাল্টিপ্লাই করলে তুমি সি পাবা, এবং এখান থেকে দেখো আমাদের একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করে ফেললাম, সেটা আমাদের দাঁড়াচ্ছে হলো কিউ এ ইজ ইকুয়াল টু সি এইচ টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এটাকে এন ধরো। আচ্ছা,
এখন দেখো এই যে সিডি এবং কেটাকে আমরা বলতেছি সি, আর এইচ এর উপর যে পাওয়ারটা আছে সেটাকে হলো আমরা এন দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। কেন এন দ্বারা রিপ্রেজেন্ট করতেছি সেটা একটু পরে বলতেছি। আর আমাদের সিডি এর ভ্যালুটা দেখা যাচ্ছে আমরা ভেঞ্চুরিমিটার যখন কনস্ট্রাক্ট করি আমরা টেস্ট করে দেখছি আমাদের ভ্যালুটা 1 এর কম হয় এবং ম্যাক্সিমাম আমরা পেতে পারি 0.99, আর ইন জেনারেল কেসে দেখা যাচ্ছে যে 0.97 ও 0.98 আমরা পেয়ে থাকি। তাহলে যেহেতু ভ্যালুটা 1 এর কম, সো অবভিয়াসলি আমাদের অ্যাকচুয়ালটা কম হবে থিওরিটিক্যাল থেকে। এখন দেখো তোমার এই ভেঞ্চুরিমিটারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার সি এর ভ্যালু একরকম আসতেছে, তারপরে হলো এইচ এর উপর যে পাওয়ারটা আছে সেটার ভ্যালু হলো একরকম, হাফ পেলাম। এখন আমরা হলো একটা ইকুয়েশন ডিরাইভ করতে চাচ্ছি, যে ইকুয়েশন যে কোনো ভেঞ্চুরিমিটারের ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেবল হবে। দ্যাট মিন্স একটা ক্যালিব্রেশন ইকুয়েশন চাচ্ছি। হোয়াট ইজ ক্যালিব্রেশন ইকুয়েশন? ক্যালিব্রেশন ইকুয়েশন হলো আমরা এই যে ইকুয়েশনটা পেলা q = CH⁴n, এখানে c এর ভ্যালু যদি তুমি জানো এবং n এর ভ্যালু যদি তোমার কাছে জানা থাকে, তাহলে ওয়াটার হাইটটা যদি তুমি চেঞ্জ করাও তাহলে আমাদের ডিসচার্জটা কিরকম হবে সেটা তুমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছ। তাহলে এই যে ডাইরেক্টলি পেয়ে যাচ্ছ সেটাকে আমরা বলতেছি হলো ক্যালিব্রেশন ইকুয়েশন। কারণ তুমি একটা ভেঞ্চুরিমিটারের জন্য একবার সি বের করবা, আবার এন বের করবা, তারপরে এইচ বের করবা, আবার সি এন বের করে দেন এইচ বের করবা, এটা খুবই আমাদের জন্য ডিফিকাল্ট আর টাইম কনজিউমিং। দ্যাটস ওয়াই আমরা একটা আইডিয়াল ইকুয়েশন বের করে নিব। যে আইডিয়াল ইকুয়েশনটা আমাদের এই কাজ করবে সামনে তো আমরা আগাবো এন এর মান ভ্যালু অনুযায়ী চেঞ্জ হবে। আমি কোশ্চেনটা বুঝতে পারিনি, একটু আবার বলবা? মানে এটা কেমন যে মানে এন এর ভ্যালু আমরা যদি মানে ওয়াটার লেভেলটা বাড়াই মানে এন এর লেভেল অনুযায়ী বাড়াবো, মানে এন না অনুযায়ী না না বাড়াবো না না, এটা একটু দেখো, এই কাহিনীটা একটু ভালো মতো বোঝার ট্রাই করো। ক্যালিব্রেশন আমি একটা টার্ম বলতেছি, ক্যালিব্রেশন ইকুয়েশন দ্বারা বোঝাচ্ছে একটা আইডিয়াল ইকুয়েশন। এই আইডিয়াল ইকুয়েশনের জন্য আমাদের সি আর এনটা ফিক্সড হয়ে যাবে। আমরা ল্যাবে টেস্ট করব, টেস্ট করে আমরা দেখব যে আমার সি এর ভ্যালু কত আসতেছে, এন এর ভ্যালু কত আসতেছে। সো যখন তোমার ফিক্সড হয়ে যাবে তখন তুমি ডাইরেক্টলি বলে দিতে পারবা যে আমাদের 20 মিটার ওয়াটার ডেপথ যদি হয় তাহলে আমাদের ডিসচার্জ কত হবে। আমাদের 10 মিটার যদি ওয়াটার ডিসচার্জ হয় মানে ওয়াটার হাইট হয় তাহলে আমাদের ডিসচার্জ কত হবে সেটা তুমি ডাইরেক্ট বলে দিতে পারবে। কিভাবে বলতেছো? কারণ আমাদের ইকুয়েশন দাঁড়াচ্ছে হলো q = CH⁴n। এখন c এর ভ্যালু ধরে নাও তোমার 40 আর h এর ভ্যালুটা ধরে নাও 0.5, তাহলে কি দাঁড়াচ্ছে 40 h⁵ এখন 20 মিটার এখানে রিপ্লেস করো তাহলে একটা ডিসচার্জ পাবা, 10 মিটার রিপ্লেস করো একটা ডিসচার্জ পাবা। তাহলে দেখো আমাদের কিন্তু বারবার সি আর এন বের করা লাগতেছে না। এই যে সি আর এন বের করে যে তুমি একটা আইডিয়াল ইকুয়েশন বের করতেছো, সেই ইকুয়েশনটাকে আমরা বলি হলো ক্যালিব্রেশন ইকুয়েশন। এবং এই ইকুয়েশনটাকে আমরা বলতেছি, ম্যাম এখানে এনটা কি? আচ্ছা এনটা হলো আমাদের এক্সপোনেনশিয়াল এইচ এর আমাদের পাওয়ারটা কত আর এক্সপোনেন্টটা কত সেটাকে আমরা এন দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। ম্যাম এখানে যে হাফটা পেলাম সেটা ম্যাম ওই যে ভি স্কয়ার, ওই স্কয়ারটা ম্যাম রুট হয়ে যে হাফ হইলো সেটার হাফটা না? হ্যাঁ এই যে তাহলে ম্যাম হ্যাঁ তাহলে ম্যাম যদি এখানে যদি আমি এন এর মানটা চেঞ্জ করি তাহলে তো ম্যাম ওই যে ভি স্কয়ার বাই 2g, তাহলে ওখানে তো ম্যাম ভি স্কয়ারের উপরে পাওয়ারটাও চেঞ্জ হয়। আচ্ছা এখানে দেখো আমাদের এই ইকুয়েশনটা হলো আমাদের আইডিয়াল ইকুয়েশন। এই যে আমাদের v²/2g থেকেই তো মেইনলি আমাদের এই ভ্যালুটা পেয়েছিলাম এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি h এর ভ্যালুটা হাফ, তাই তো? আচ্ছা এখন এই যে হাফটা যে তুমি বসাচ্ছ এটা কিন্তু থিওরিটিক্যালি বসাচ্ছ, দ্যাটস ওয়াই আমাদের হাফ আসতেছে। বাট তুমি যদি এখানে হেড লসটা কনসিডার করতা তাহলে কি আমাদের হাফ আসতে পারতো বলো তো? এখানে কি প্লাস হেড লস থাকতো না? তখন কিন্তু আমরা ডাইরেক্ট এটাকে হাফ করতে পারতাম না, এটার সাথে কিন্তু হেড লসটা থাকতো। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে একটা
ইকুয়েশনের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। দেখো একটা ম্যাম আইডিয়া, হেড লস থাকলে তো হেড লস এর উপরেও পাওয়ার ম্যাম হাফ হতো হ্যাঁ না? হেড লসের উপরেও পাওয়ার হতো। আমি একটু বলি, শেষ করি। দেখো আমি তো কোশ্চেনটা বুঝতে পেরেছি। এই যে যে সিটা আছে আমাদের মেইনলি হলো, মেইন ইকুয়েশন হলো এটা, কিউএ ইজ ইকুয়াল টু সিডি কে এইচ টু দি পাওয়ার হাফ। এটা আমাদের মেইন ইকুয়েশন। এই ইকুয়েশনটাকে আমরা একটা ক্যালিব্রেশন ইকুয়েশনের সাহায্যে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। তাহলে কিউএ ইজ ইকুয়াল টু সি কে মানে সি এইচ টু দি পাওয়ার এন, এটা আমাদের মেইন ইকুয়েশন। আর এটা হলো আমাদের ক্যালিব্রেশন ইকুয়েশন। এখন মেইন ইকুয়েশনের সাথে যদি তুমি ক্যালিব্রেশন ইকুয়েশন কম্পেয়ার করো তাহলে কি আসতেছে, দেখো সি ইজ ইকুয়াল টু আসতেছে হলো সিডি কে, আর এন ইজ ইকুয়াল টু আসতেছে হলো হাফ। ঠিক আছে, সো তোমার এই যে যে ভেঞ্চুরি মিটারটা আছে, এই ভেঞ্চুরি মিটারটাকে যদি তুমি যখন কনস্ট্রাক্ট করবা তখন আমার এন এর ভ্যালু 0.5 এর কাছাকাছি আর এক্সাক্ট 0.5ই আসার কথা। বাট অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যখন ল্যাবে কনস্ট্রাক্ট করি আমাদের কিছু এক্সপেরিমেন্টাল ইররের কারণে এন এর ভ্যালুটা হয়তো 0.5 নাও আসতে পারে। বাট আমাদের মেইন কনসার্ন থাকবে এন এর ভ্যালুটা আমরা 0.5 এর কাছাকাছি রাখা। যদি 0.5 এর কাছাকাছি রাখো তাহলে কিন্তু তুমি যে ডিসচার্জটা পাবা সেটা হলো আমাদের ভেঞ্চুরি মিটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। তাহলে এখানে মেইনলি চেঞ্জ হয়ে যাচ্ছে কি, কোনটা, সি এর ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে সি এর ভ্যালু যত চেঞ্জ হবে আমাদের ডিসচার্জটাও কিন্তু তত চেঞ্জ হয়ে যাবে। আর তোমার এন এর ভ্যালুটা অবভিয়াসলি 0.5 এর কাছাকাছি হবে। 0.5 হলে তো একদম অ্যাকুরেট, আর যদি 4.9 হয় তাহলেও তো তুমি এটাকে কনসিডার করতে পারবা, তাই না? কারণ এটা ক্লোজ টু 0.5। তাহলে এখন বুঝতে পারছো মেইনলি আমাদের জিনিসটা কি? জি ম্যাম ঠিক আছে। মেইনলি আমাদের এন নিয়ে কনসার্ন না। এখানে দেখো আমাদের মেইনলি টার্গেটটা কি ছিল, আমাদের ইকুয়েশনটা ছিল কিন্তু এইটা, আমরা জানতে চাচ্ছি সিডিটা কত। এখন তুমি বারবার সিডি ক্যালকুলেট করা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তো এই কারণে আমরা একটা ক্যালিব্রেশন ইকুয়েশনটা বের করে নিচ্ছি। তো এই ক্যালিব্রেশন ইকুয়েশনে যদি তুমি সি এর ভ্যালু বের করতে পারো তাহলে আমাদের সিডিটা তুমি ডাইরেক্ট বের যাবে। তাহলে এই সিডিটা বের করার জন্যই আমরা মেইনলি একটা ক্যালিব্রেশন ইকুয়েশনের সাথে আমাদের মেইন ইকুয়েশনটাকে কম্পেয়ার করতেছি। সো কম্পেয়ার করলে আমাদের এন এর ভ্যালুটা অবভিয়াসলি 0.5 এর কাছাকাছি অথবা 0.5 আসবে, আর সিডি কে এটা হয়ে যাচ্ছে সি। তাহলে এতটুকু কি সবাই বুঝতে পারছো? আচ্ছা, জি এতটুকু ম্যাম। যদি সবাই বুঝে থাকো তাহলে আমি মেইনলি আমাদের ডাটা শিটে চলে যাব। আচ্ছা, ডাটা শিটে দেখো তোমাদের কিছু ডাটা দিয়ে দেওয়া থাকবে, সেই ওয়াইজ হলো তোমাদের এই ডাটা শিটটা ফিল আপ করতে হবে। এখন এখানে দেখো আমাদের মেইনলি কি বলছে। আচ্ছা, এটা দেখানোর আগে আমি তোমাদের ল্যাবের ভিডিওটা দেখে নিই, তাহলে হয়তো তোমাদের বুঝতে ইজি হবে। আমাদের ফ্লো থ্রো ভেন্টিমিটারটা দেখবো, এটা হলো আমাদের অ্যাপারেটাস সেটআপ। এই যে দেখো ফার্স্ট এক্সপেরিমেন্টে যেই কাজ করছিল সেম কাজ, জাস্ট আমাদের নিচে কয়টা সেকশন ছিল বলো তো আমাদের বার্নৌলিস ইকুয়েশনে? 11টা। 11টা সেকশন ছিল, দ্যাটস ওয়াই আমাদের পিজোমিটারও কিন্তু 11টা ছিল। বাট এখানে আমাদের কয়টা পিজোমিটার নিয়ে কাজ করতে হবে? পিজোমিটার তো একটাই। দুইটা ম্যাম, দুইটা দুইটা নিয়ে কাজ করব। দুইটা পিজোমিটার নিয়ে কাজ করব, কারণ আমাদের দুইটা পোর্শনের প্রেসার হেড লাগবে না। আর এখানে সিমিলারলি তোমাদের কি একটা রিজার্ভ আছে, এই রিজার্ভের ভিতর আমরা পানি অ্যাড করব। পানি একটা সার্টেন ডেপথ ফিল আপ করার জন্য আমাদের টাইম কতটুকু লাগতেছে সেটা আমরা ইনকাউন্টার করব, এবং সেই ভ্যালুটা থেকে তুমি একটা ডিসচার্জ পাবা। এবং এই ডিসচার্জটা কিসের ডিসচার্জ বলো তো, অ্যাকচুয়াল না থিওরিটিক্যাল? অ্যাকচুয়াল ডিসচার্জ পাবা কিন্তু, এক্স্যাক্টলি। আর এইখান থেকে তুমি যেটা পাবা সেটা হলো আমাদের ডাইরেক্ট হলো প্রেসার হেড দিবে। এখন আমাকে বলো আমাদের ফার্স্ট যে বার্নৌলিস ইকুয়েশনে করেছিলাম ওইখানে কি ছিল, আমাদের ডাটাম হেডটা কি ছিল? কনস্ট্যান্ট ছিল ম্যাম।
মানে কনস্ট্যান্ট ছিল। জিরো ছিল। হ্যাঁ, হুম। তো আমরা Z1 যে থেকে সাইডটিকে কিন্তু বাদ Z1 দিয়ে দিছি, বাট তোমরা কিন্তু এই যে আজকে মাত্র যে বার্নৌলির ইকুয়েশন যে অ্যাপ্লাই করলাম তোমাদের ম্যানুয়ালে, আমাকে কিন্তু কেউ একজনও জিজ্ঞেস করনি যে আমাদের Z1 এর ভ্যালুটা কেন আসেনি। কারণ আমরা এটা হরিজন্টালি যখন পাইপটা থাকবে তখন আমি একটা সার্টেন রেফারেন্স লেভেল থেকে যদি ডেটা হেডটা কনসিডার করি তাহলে আমাদের কনস্ট্যান্ট আসে। সো দ্যাটস আমরা দুই সাইড থেকে এটা অমিট কেন করে তো দিতে পারি। constant? তাহলে দেখো কি করতেছে, এই যে আমাদের দুইটা প্রিজোমিটার থাকবে, এই যে এটা একটা এটা একটা। এই যে দেখো ভিতরে হলো আমাদের মেইনলি ভেঞ্চুরিমিটারটা আছে, এবং এটা অতটা দেখা যাচ্ছে না, অনেক ছোট দেখে, বাট এই পোর্শনটা হলো আমাদের কি পোর্শন ছিল বলতো? কনভার্টিং। কনভার্জিং পোর্শন। আর এই পোর্শনটা হলো আমাদের ডাইভার্জিং পোর্শন। আর এখানে হলো দেখো এই যে একটা আমাদের পাইপ ইনসার্ট করা, এখানে একটা পাইপ ইনসার্ট করা, এই পাইপটা হলো আমাদের এই যে ম্যানোমিটার গায়ে রিডিং দিবে। দেখো এই যে দুইটা রিডিং দিবে। আচ্ছা আচ্ছা, এখানে অনেকগুলো আছে বাট আমরা দেখতে চাচ্ছি কোনটার সাথে কোনটা অ্যাটাচ করা। এই যে দেখো এটা একটা রিডিং দিবে আর এটা একটা রিডিং দিচ্ছে, যে পানির লেভেল কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা ভিতর দিয়ে যখন ফ্লো হচ্ছে তখন হলো আমরা পানির রিডিংটা পাবো। একটু দেখো আমাদের মেইনলি হলো এই যে যে পাইপটা এটা কোন পিজোমিটারের সাথে লাগানো আছে সেটা দেখতে হবে। কারণ তুমি এই পাইপটার সাথে ধরে নাও যে এই পিজোমিটারটা কানেক্টেড না, বাট তুমি এটার রিডিং নিলা, তাহলে কিন্তু অ্যাকুরেট না। কারণ আমাদের এই পিজোমিটারের সাথে এই কন্ডুইটটা হলো অ্যাটাচড। যখন ফ্লো হচ্ছে তখন দুইটার ডিফারেন্স থেকে তুমি হলো আমাদের প্রেসার হেডটা কত সেটা বের করতে পারবা। এখানে মনে হয় এই যে এইটা পাচ্ছ আর এইটা হলো এটা। তাহলে দেখো এই ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি এখানে আসতেছে। তাহলে এটা যদি 30 হয় 1 2 3 4, দ্যাট মিনস আমাদের 32.5 এর একটু বেশি হচ্ছে, অথবা 33 হতে পারে, 33 কাছাকাছি অথবা একটু নিচে হতে পারে। তাহলে আমরা দুইটা রিডিং নিলাম, এরপর হলো পানির ডেপথটা মেজার করব। ইনিশিয়াল টাইম আমাদের 0, তারপর আমাদের এই যে এতটুকু পানির ডেপথ ফিল আপ হতে আমাদের কত টাইম লেগেছিল সেখান থেকে আমি টাইম এন্ড আমাদের হলো ইনিশিয়াল ওয়াটার হাইট কত সেটা আমরা পেয়ে যাচ্ছি। আমরা এখন মেইনলি ডাটা শিটে চলে আসি। দেখো আমাদের কনভার্জিং পোর্শনে ডায়ামিটার দেওয়া থাকলে আমরা এরিয়া বের করতে পারবো, আর ডাইভার্জিং পোর্শনে যদি ডায়ামিটার দেওয়া থাকে এরিয়া বের করতে পারবো। আর আমাদের ওয়াটার টেম্পারেচার দেওয়া থাকবে, দ্যাট মিনস আমাদের কত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল সেটা আমাদের দেওয়া থাকবে, এবং সেখান থেকে আমরা কাইনেটিক ভিসকোসিটি আমরা বের করতে পারবো। এখন তোমাদের কাইনেটিক ভিসকোসিটির সাথে আমাদের একটা টার্ম রিলেটেড, সেটা হলো রিনল্ডস নাম্বার আর ই। আর এর একটা ফর্মুলা আছে আমাদের, এটাকে একটা টার্ম বলা হয় যেটাকে আমরা বলতেছি হলো রিনল্ডস নাম্বার। সো রিনল্ডস নাম্বারের উপর ডিপেন্ড করতেছে আমাদের ফ্লোটা টার্বুলেন্ট কিনা, অথবা ট্রানজিশনাল কিনা, অথবা ল্যামিনার কিনা, অনেক টাইপ আছে। আমি একটু তোমাদের নামগুলা লিখে দিই। তোমাদের কি রিনল্ডস নাম্বার কি পড়ানো শুরু করছে? না ম্যাম। ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট, এটা পড়াবে থিওরিতে। আচ্ছা, আমাদের তিনটা টাইপের ফ্লো আছে, একটা হলো ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট ফ্লো, একটা হলো ট্রানজিশনাল ফ্লো। কোনটা কি টাইপের ফ্লো সেটা আমি রিপ্রেজেন্ট করি একটা টার্মের মাধ্যমে, রিনল্ডস নাম্বার। সো রিনল্ডস নাম্বারে হলো একটা লিমিটিং ভ্যালু থাকে, একটা লিমিটিং ভ্যালু থাকে। সেই লিমিটিং ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি ল্যামিনার ফ্লো কিনা, টার্বুলেন্ট ফ্লো কিনা, ট্রানজিশনাল ফ্লো কিনা। তো ল্যামিনার ফ্লো দেখা যাচ্ছে আমাদের পানির ভিতর যে পার্টিকেল গুলো আছে সেটা একটা হলো স্ট্রিম লাইন ফলো করে। তো আমাদের এরকম যদি স্ট্রিম লাইন গুলো হরিজন্টাল হয় তখন ওইটাকে আমরা বলি হলো ল্যামিনার ফ্লো। আর স্ট্রিম লাইনটা যদি অ্যাব্রাপ্ট হয়, এরকম অ্যাব্রাপ্ট হয়ে যায়, তখন এটাকে আমরা বলি হলো টার্বুলেন্ট ফ্লো। আর এটা কম্বাইন্ড মিক্সচার কে আমরা বলি হলো ট্রানজিশনাল ফ্লো। সো রিনল্ডস নাম্বারে হলো তোমাদের একটা লিমিটিং ভ্যালু আছে,
সেই লিমিটিং ভ্যালুর রেসপেক্টে হলো আমরা আমাদের ফ্লোটা কিরকম সেটা আমরা ডিটারমাইন করতে পারি। এন্ড এটার ফর্মুলাটা আসে হলো ভিডি ডিভাইডেড বাই মিউ। ভিটা হলো আমাদের ভেলোসিটি, ডিটা হলো আমাদের ডায়ামিটার, আর মিউটা হলো আমাদের কাইনেটিক ভিসকোসিটি। এন্ড কাইনেটিক ভিসকোসিটি অবভিয়াসলি আমাদের টেম্পারেচারের সাথে রিলেটেড। সো আমি যদি তোমাকে টেম্পারেচার বলে দিই তাহলে সেখান থেকে কিন্তু তুমি রেনল্ডস নাম্বারটা বের করতে পারবা। ঠিক আছে, সো এটা আমি একটু পরে আসতেছি, আমাদের ফার্স্টের কলামগুলো আগে ফিল আপ করে নিই। আচ্ছা, তো আমি কি বলতেছিলাম, আমাদের হলো কনভার্জিং এন্ড ডাইভার্জিং পোর্শনে এরিয়া যদি দেওয়া থাকে আর ডায়ামিটার যদি দেওয়া থাকে তাহলে আমি এরিয়া বের করতে পারবো। আর আমাদের কাইনেটিক ভিসকোসিটিটা লাগবে হলো আমাদের রেনল্ডস নাম্বারের উপর যেহেতু ডিপেন্ড করতেছে, দ্যাটস ওয়াই আমাদের এটা লাগবে। এখন দেখো আমি তোমাদের অলরেডি গ্রুপ করে দিয়েছি, সো তোমাদের প্রতিটা গ্রুপের জন্য ডিফারেন্ট টাইপের কিন্তু ডাটা আসছে। এখন আমি ফার্স্টে ধরে নাও এখানে আরেকটা রিডিং কিন্তু তোমাদের লাগবে, যেটা হলো আমাদের যে রিজার্ভারটা আছে সেই রিজার্ভারের ক্রস সেকশনাল এরিয়া। সো আমাদের যে ল্যাবে যে রিজার্ভারটা আছে সেই রিজার্ভারের ক্রস সেকশনাল এরিয়া ফিক্স, এবং আমি আমাদের স্কেলের মাধ্যমে ইনিশিয়াল পয়েন্ট গেজ রিডিংটা নিব আর হলো ফাইনাল পয়েন্ট গেজ রিডিং নিব। তাহলে এই দুইটা ডিফারেন্স থেকে আমরা কি পাবো? ভলিউম হেড লস, মানে আমাদের ওয়াটারের ভলিউম। ডেপথটা পাবো, সেটা থেকে হলো আমরা ভলিউমটা বের করতে পারবো। তাহলে তুমি এরিয়ার সাথে যদি এই দুইটা ডিফারেন্স মাল্টিপ্লাই করো তাহলে হলো আমাদের ভলিউমটা পাচ্ছ। তো ভলিউম যদি পেয়ে যাও, এখন দেখো ইনিশিয়াল একটা টাইম ছিল, ফাইনাল একটা টাইম ছিল, মানে ইনিশিয়াল যে স্কেল রিডিং ফাইনাল একটা স্কেল রিডিং ছিল। এখন এই ফাইনাল স্কেল রিডিং পেতে তোমাদের টাইম কতটুকু লেগেছিল সেটা তুমি টাইমটা কাউন্ট করো। তাহলে ভলিউমটাকে যদি টাইম দ্বারা ডিভাইড করো তাহলে হলো মেইনলি আমাদের কি পাবা? ডিসচার্জ পাবা, এবং ডিসচার্জটা হবে হলো আমাদের অ্যাকচুয়াল ডিসচার্জ। তাহলে যে যে ডিসচার্জটা পাচ্ছ সেটা হলো আমাদের অ্যাকচুয়াল ডিসচার্জ পাচ্ছ। এখন দেখো, বলো। টেবিল থেকে আবার একটু বলা যাবে ম্যাম? আচ্ছা, আমি একদম ফার্স্ট থেকে বলতেছি, তোমরা একটু খেয়াল করো। আচ্ছা, তো আমাদের ক্রস সেকশনাল এরিয়া যেটা আমাদের ট্যাঙ্কটা ছিল সেটা হলো আমাদের ক্রস সেকশনাল এরিয়া ফিক্স। দ্যাট মিন্স এটা যদি আমাদের বি হয়, এই ডিরেকশনে আমাদের এল থাকবে। এটাকে যদি তুমি মাল্টিপ্লাই করো সো আমাদের ক্রস সেকশনাল এরিয়াটা তুমি পেয়ে যাবে। এখন এই যে যে ক্রস সেকশনাল এরিয়াটা যে তুমি পাচ্ছো এটার সাথে হলো তোমার ওয়াটারের ডেপথ মাল্টিপ্লাই করতে হবে। কিভাবে করবা দেখো, ধরে নাও ইনিশিয়াল একটা রিডিং ছিল এখানে 0, তুমি স্কেল দিয়ে পানির ডেপথ মেজার করলে হলো 5 সেন্টিমিটার। তাহলে এই যে 5 সেন্টিমিটার ফিল আপ হতে তোমার টাইম লেগেছিল কত, সেই টাইমটা ধরে নাও হলো 50 সেকেন্ড। 50 সেকেন্ড। তাহলে দেখো আমাদের ক্রস সেকশনাল এরিয়া তুমি জানো এটা হলো 64 ইন্টু 47 ধরো। এটা যদি তুমি জানো, এটার সাথে যদি 5 সেন্টিমিটার মাল্টিপ্লাই করে দাও তাহলে কি পাবা? আমাদের ভলিউমটা পাবা। এখন এই ভলিউমটাকে যদি তুমি আবার 50 দ্বারা ডিভাইড করে দাও, দ্যাট মিন্স টাইম দ্বারা যদি ডিভাইড করো, তাহলে আমাদের যে রেটটা পাচ্ছ সেই রেটটাকে আমরা বলতেছিল অ্যাকচুয়াল ডিসচার্জ অর কিউএ। এরপরে দেখো আমাদের মেইন কাজ কি ছিল, আমাদের হলো দুইটা পিজোমিটার ইনসার্ট করেছিলাম। তাহলে ফার্স্ট পিজোমিটার রিডিং পাচ্ছ ইনিশিয়াল রিডিং, আর পরে যেটা পাচ্ছ সেটা ফাইনাল রিডিং পাচ্ছ পিজোমেট্রিক হেডের। এই যে দেখো H1 H2, এবং এই দুইটার ডিফারেন্সকে আমরা বলেছিলাম H, এবং এটা কিন্তু আমাদের প্রেসার হেড P/count। তাহলে এতটুকু বুঝতে পেরেছি। এরপরে আমাদের কি বের করতে হবে? কনস্ট্যান্ট বের করতে হবে, K1 এর ভ্যালুটা বের করতে হবে। তো K1 এর ভ্যালুটা কি ছিল একটু দেখো।
এই যে এটা K1। তো তুমি ডায়ামিটার জানো, গ্র্যাভিটেশনাল ফ্লো জানো, সেখান থেকে কিন্তু তোমার ডিসচার্জটা কত মানে কনস্ট্যান্টটা কতটুকু আসতেছে K1 সেটা তুমি বের করতে পারবা। K1 এর সাথে যদি তুমি A1 মাল্টিপ্লাই করো তাহলে আমাদের কনস্ট্যান্ট K এর ভ্যালুটা পাচ্ছ, ঠিক আছে? তো এখন K এর ভ্যালু তুমি অলরেডি জানো, তাহলে কিন্তু আমাদের হলো থিওরিটিক্যাল ডিসচার্জটা হলো তুমি বের করতে পারবা, কারণ থিওরিটিক্যাল ডিসচার্জের ফর্মুলা আমরা অলরেডি দেখে আসছি। দেখো Q থিওরিটিক্যাল K h⁻½ এবং এটা কিন্তু আমাদের আইডিয়াল ইকুয়েশন। তাহলে K এর ভ্যালু জানো, H হলো দুইটা ডিফারেন্স জানো, N এর ভ্যালুটা ½ তাহলে এটা তুমি পেয়ে গেলে। এখন আমি জানতে চাচ্ছি আমাদের যে কোএফিসিয়েন্টটা ছিল ডিসচার্জে সেটা কত, দ্যাট মিন্স সিডি কত। তাহলে এখান থেকে তুমি করবা হলো অ্যাকচুয়াল আর থিওরিটিক্যালের রেশিও, সেখান থেকে তুমি সিডি পাচ্ছ এবং এই ভ্যালুটা কিন্তু 1 এর কম হবে, ক্লোজ টু 1 বাট এটা 1 এর কম আসার কথা। এরপরে দেখো আমরা অলরেডি হলো জানি যে V1 কত। এখন আমি কিন্তু সবকিছু V1 এর রেসপেক্ট করেছিলাম, তো আমি জানতে চাচ্ছি আমাদের যে সেকশনটা ছিল ডাইভার্জিং পোর্শন, সেই ডাইভার্জিং পোর্শনে আমাদের ভেলোসিটি হেডটা কত। তাহলে সেটা যদি তুমি বের করতে চাও তাহলে V2 কি হবে, Q অ্যাকচুয়াল ডিভাইডেড বাই A2। তাহলে এখান থেকে তুমি V2 টা বের করে ফেলতে পারতেছো। তাহলে তুমি V1 জানো, V2 জানো, তাহলে আমাদের যে ক্রস সেকশনাল এরিয়াটা পাচ্ছ ভেঞ্চুরিমিটার দিয়ে, সেটা কতটুকু ভেলোসিটি হেড আসতেছে সেটা তুমি কিন্তু কাউন্ট করতে পারতেছো। আর রিনল্ডস নাম্বারের ফর্মুলাটা তখন কি হয়ে যাবে, আমি কি বলছি, VD ডিভাইডেড বাই মিউ। তাহলে যদি তুমি V2 করো তাহলে এটা অবভিয়াসলি হয়ে যাবে D2 ডিভাইডেড বাই মিউ হবে, কিন্তু D2 ডিভাইডেড বাই মিউ। ম্যাম H কি H1 H2 হবে না H2 H1 হবে? আচ্ছা এইটা দেখো, আমাদের যেখানে প্রেসার হেড বেশি সেখানে ভ্যালুটা হবে হলো বেশি, মানে P1 বাই গামার ভ্যালু যেটা বেশি হবে সেটা বড় হবে। এটা দ্বারা বোঝাচ্ছে ডিফারেন্স, এটা মানে এটা না যে ইনিশিয়ালটা হবে না, মাইনাসটা হবে না। তুমি একটু খেয়াল করে দেখো আমাদের কোথায় প্রেসার হেডটা বেশি হবে, এই পোর্শনে কি আমাদের প্রেসার হেডটা কি বেশি হবে না? জি ম্যাম। কি ম্যাম? তাহলে এটা H1 আমরা কনসিডার করতেছি আর এটাকে আমরা H2 দেখতেছি। তাহলে এই দুইটা ডিফারেন্স থেকে আমরা পাচ্ছি হলো H। এবং এটা কিন্তু ডিফারেন্স এমন না, তুমি যদি এই বরাবর আবার একটা সেকশন নাও তাহলে এখানে কি পাবা, H3 পাবা। তখন আমাদের আবার কি করতে হবে বলো তো? H3 মাইনাস H2, তার মানে এই Hটা পাচ্ছ হলো আমাদের H1 ডিফারেন্স H2, এটা কিন্তু মাইনাস না, ডিফারেন্স। সো যেটা বড় হবে তুমি সেটা রেসপেক্ট হলো ই করবা, আমাদের সাবস্ট্রাক্ট করবা। তাহলে ফার্স্ট ডাটা শিটটা কি তোমরা বুঝতে পারছো সবাই? ম্যাম এখানে রিনল্ডস নাম্বারটা বুঝলাম না যে আচ্ছা রিনল্ডস নাম্বারটা A2 মানে V2 D2। আচ্ছা রিনল্ডস নাম্বারের ফর্মুলাটা আমি মাত্র তোমাদের হয়তো বলে আসলাম। আচ্ছা ওটা হয়তো রিমুভ করে দিচ্ছি। এই যে দেখো, রিনল্ডস নাম্বার হলো একটা টার্ম, যে টার্মের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করি আমাদের ফ্লোটা কি টাইপের ফ্লো। তুমি ফার্স্টে কি পড়ে আসছো, স্টেডি ফ্লো, নন স্টেডি ফ্লো, এগুলা বললাম না? সো আমাদের আরো 3টা টাইপের ফ্লো আছে, একটা ল্যামিনার ফ্লো, টার্বুলেন্ট আর ট্রানজিশনাল ফ্লো। ল্যামিনারের ক্ষেত্রে আমাদের স্ট্রিম লাইন গুলা প্যারালাল থাকে, টার্বুলেন্টের ক্ষেত্রে আমাদের স্ট্রিম লাইন গুলা প্যারালাল থাকে না, আর ট্রানজিশনালের ক্ষেত্রে আমাদের কিছুটা কম্বাইন থাকে, কিছুটা প্যারালাল থাকে, কিছুটা অ্যাব্রাপ্ট থাকে, লাইক এরকম যাওয়ার পরে এরকম আসে, এই যে এরকম, এটাকে আমরা তখন বলি ট্রানজিশনাল। সেটা তো এক্সাক্ট ডেফিনেশন, এটার আবার আরেকটা ফর্মুলা আছে যেটাকে আমরা বলতেছি হলো রিনল্ডস নাম্বার। এটা হলো একটা ফ্যাক্টর অথবা একটা টার্ম এবং ফর্মুলাটা হলো বিডি ডিভাইডেড বাই মিউ।
ভিটা ভেলোসিটি, ডিটা হলো ডায়ামিটার আর হাইড্রোলিক ডেপথ, আর মিউটা হলো কাইনেটিক ভিসকোসিটি। তো তুমি যদি এই ভ্যালুটা জানো তাহলে আমি বলতে পারবো যে আমাদের ফ্লোটা কি টাইপের ফ্লো। তোমাদের এটা হয়তো ম্যানুয়ালে দেওয়া আছে, আমার একটু দেখতে হবে যে এটা লিমিটিং ভ্যালুটা কত। এই যে দেখো আমাদের রিনোল্ডস নাম্বারের ফর্মুলাটা হলো ভিডি ডিভাইডেড বাই মিউ, এবং এটা যদি 2000-এর কম হয় তখন আমরা বলি ল্যামিনার ফ্লো, 2000 থেকে যদি 4000-এর ভিতর হয় তখন আমরা বলি ট্রানজিশনাল ফ্লো, 4000-এর বেশি হয়ে গেলে তখন আমরা বলি হলো টার্বুলেন্ট ফ্লো। তাহলে আমরা V2 বের করে আসলাম QA ডিভাইডেড বাই A2। এখন আমি যদি রিনোল্ডস নাম্বার বের করতে চাই তাহলে আমাদের কি হবে দেখো, V2 D2 ডিভাইডেড বাই মিউ। যদি এর রেসপেক্টে করতে চাও 1 নাম্বার সেকশনে তাহলে হবে হলো V1 A1 ডিভাইডেড বাই মিউ, এটা হবে জাস্ট। তাহলে সেখান থেকে আমি কমেন্ট করতে পারবো যে আমাদের কোনটা কি টাইপের ফ্লো। তাহলে আমরা 1 নং ডাটা শিটটা কি বুঝতে পারছো সবাই? মিউ এর মানটা কি আরেকবার আচ্ছা বলবেন? মিউ এর মানটা এখানে কি মিস রেনল্ডস নাম্বারে কি এখানে ভ্যালু বসবে আর কমেন্টটা কি করতে হবে পাশে? কমেন্ট তুমি ডিসকাশনে করতে হবে, পাশে কমেন্ট না করলে হবে। তুমি ডিসকাশনে করতে পারো যে আমাদের রেঞ্জটা এত, সো যেহেতু এই ভ্যালুটা এরকম এসেছে দ্যাটস ওয়াই আমাদের ফ্লোটা এই টাইপ ছিল, ল্যামিনার হতে পারে, টার্বুলেন্ট আর ট্রানজিশনাল হোয়াটএভার। আর কাইনেটিক ভিসকোসিটিটা হলো তুমি নেটে সার্চ দিবা, আমি যদি তোমাকে টেম্পারেচার বলে দিই ওই ওয়াইজ দেখবা যে আমাদের কাইনেটিক ভিসকোসিটি কত, ঠিক আছে? এটা নেটের থেকে তুমি পেয়ে যাবে। ম্যাম এটা কি মানে ওয়াটার দিয়ে সার্চ দিব যে টেম্পারেচার তাতে কাইনেটিক ভিসকোসিটি কত? তুমি এই নরমালি কাইনেটিক ভিসকোসিটি লিস্ট দিয়েই তুমি যদি সার্চ দাও পেয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি, ওয়েট করো। আচ্ছা, ফার্স্ট ডাটা শিট যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে দেখো আমাদের সেকেন্ড ডাটা শিটে প্রতিটা গ্রুপের জন্য তুমি অ্যাকচুয়াল ডিসচার্জ জানো এবং আমাদের হেডটা জানো। এটা হলো আমাদের একটা গ্রাফে প্লট করতে হবে এবং লগ লগ স্কেলে গ্রাফ প্লট করবে। তাহলে এক্স অ্যাক্সিসে আমাদের একটা ভ্যালু থাকবে এবং ওয়াই অ্যাক্সিসে ভ্যালু থাকবে, এবং এটা হলো আমাদের একটা বেস্ট ফিট কার্ভ প্লট করতে হবে। তাহলে আমি তোমাদের গ্রাফটা দেখাচ্ছি, একটু ওয়েট করো। আচ্ছা, তো আমরা অলরেডি দেখলাম যে আমাদের প্রতিটা গ্রুপের জন্য অ্যাকচুয়াল ডিসচার্জ এবং হলো হেড ডিফারেন্স জানি। তাহলে এটাকে আমরা হলো লগ লগ স্কেলে গ্রাফ প্লট করব। এক্স অ্যাক্সিসে থাকবে হলো ওয়াটার যে প্রেসার হেডটা, এন্ড ওয়াই অ্যাক্সিসে থাকবে হলো আমাদের অ্যাকচুয়াল ডিসচার্জ। এখানে কিন্তু অ্যাকচুয়াল ডিসচার্জ নিয়ে কাজ করবা, আর অ্যাকচুয়াল ডিসচার্জটা আমরা এই যে এখানে পেয়ে আসছি। এখন দেখো এটাকে হলো আমরা বেস্ট ফিট কার্ভ প্লট করতেছি, এরকম ভাবে পয়েন্ট পাচ্ছো। এখন এই যে যে কার্ভটা আছে এই কার্ভ থেকে হলো আমাদের এন এন্ড সিডি এর ভ্যালুটা হলো বের করতে হবে। তাহলে এন আর সিডি এর ভ্যালু যদি তুমি বের করতে চাও তাহলে আমাদের অবভিয়াসলি কি করতে হবে, দুইটা পয়েন্ট নিতে হবে। দুইটা পয়েন্ট নিয়ে দেন তারপর আমরা বের করব। এখানে দেখো তোমাদের হলো আরেকটু ডেরিভেশন করে দেওয়া আছে। আমাদের এই যে যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশনের দুই সাইডে তুমি লগ নাও, লগ নিলে কি আসতেছে, এরকম একটা ভ্যালু আসতেছে। তাহলে এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করে লেখো লগ সি প্লাস এন লগ এইচ আসতেছে। তাহলে এটা হলো 1 নম্বর ইকুয়েশন। তো তুমি একটা পয়েন্টের জন্য এই ইকুয়েশন পাচ্ছ, দুইটা পয়েন্ট আরেকটা পয়েন্ট যদি নাও তাহলে সিমিলারলি জাস্ট 1 আর 2 দ্বারা রিপ্রেজেন্ট করো। এখন এই দুইটা ইকুয়েশন থেকে আমি সলভ করে জানতে চাচ্ছি আমাদের এন এর ভ্যালু কত আসে আর সি এর ভ্যালুটা কত আসে। তাহলে 1 আর 2 যদি তুমি মাইনাস করো তাহলে কি পাচ্ছ দেখো, এটা বাদ চলে যাচ্ছে, তখন আসবে হলো লগ কিউ এ ওয়ান মাইনাস লগ কিউ এ টু ইজ ইকাল টু এন লগ এইচ ওয়ান মাইনাস এইচ টু। সেখান থেকে যদি এনটা বের করো তাহলে এই ভ্যালুটা আসতেছে। তাহলে হলো তোমার দুইটা পয়েন্ট লাগবে,
আমাদের এন এর ভ্যালুটা বের করার জন্য, এবং ফর্মুলাটা এটা, এবং এটা আসছে হলো জাস্ট দুই সাইডে আমরা লগ নিয়ে এই ইকুয়েশনটাকে। তাহলে দেখো আমরা এন এর ভ্যালুটা বের করতে পারলাম। আমরা দুইটা পয়েন্ট নিয়েছি 1 2 এবং দুইটা রেসপেক্টে h1 h2 জানো, তাহলে এন পেয়ে গেল। এখন তুমি এন এর ভ্যালুটা যদি এক নাম্বার ইকুয়েশনে, যে এই ইকুয়েশন অথবা এই ইকুয়েশনে যদি প্লেস করো তাহলে কিসের ভ্যালু পাবা বলো তো? সি এর ভ্যালু। কারণ হলো কিউ a1 ও জানো, এন এর ভ্যালু মাত্র বের করে আসলা, h1 ও জানো, তাহলে সব জানো, সেখান থেকে হলো আমাদের লগ সি চলে আসবে। তাহলে লগ সি এর ভ্যালুটা আসতেছে হলো অ্যান্টি লগ QA1 মাইনাস n লগ h2। তো সেখান থেকে হলো তুমি, এটা অ্যান্টি লগ হবে না, এটা শুধু লগ হবে, এটা হয়তো অ্যান্টি লগ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা যেভাবে পারো তুমি ক্যালকুলেশন করে বের করে নিতে পারবা এই ইকুয়েশন থেকে। তাহলে দেখো আমাদের সি এর ভ্যালুটা কি আসতেছে, এই যে এটা অ্যান্টি লগ 10 h মাইনাস যেটা আসতেছে সেটা দিয়ে তুমি করে দিচ্ছ। আচ্ছা, তাহলে সি এর ভ্যালু যদি তুমি বের করতে পারো অথবা পেয়ে যাও, তাহলে আমাদের কি বলেছিলাম, আমাদের সিডি এর ভ্যালুটা কিন্তু আমরা বের করতে পারবো, এবং সিডি এর ভ্যালুটা আসতেছে হলো সি বাই কে, এবং কে এর অলরেডি তুমি জানো, এই যে। তো এইটাকে যদি তুমি সি দ্বারা ডিভাইড করো তাহলে হলো সিডি এর ভ্যালুটা পাচ্ছ। তাহলে দেখো সিডি এর ভ্যালুটা কিন্তু আমাদের 0.97 আসছে। এখন তোমাদের একজন কোশ্চেন করেছিল যে আমাদের এন এর ভ্যালুটা অল টাইম 0.5ই আসার কথা, কারণ হলো এইচ এর পাওয়ার তো অল টাইম আমাদের হাফ। এইচ এর পাওয়ার হাফ ধরে কিন্তু আমরা এক টাইপের সিডি বের করলাম, এন্ড আমরা গ্রাফে প্লট করে সেম আবার এন এর ভ্যালুটা বের করতেছি। দেখো এটাও কিন্তু 0.5ই আসতেছে। এবং এটা আমরা কেন করতেছি কেউ বলো তো একজন, এটা কেন করা হচ্ছে? কিসের জন্য? ক্যালিব্রেশনের জন্য। ক্যালিব্রেশন, হ্যাঁ, ক্যালিব্রেশন ইকুয়েশনটা বের করার জন্য। তাহলে দেখো তুমি সি পেয়ে গেছো, এন পেয়ে গেছো, তাহলে আমাদের ক্যালিব্রেশন ইকুয়েশন উইল বি সি ইজ ইকুয়াল টু আমাদের 42.76 h টু দি পাওয়ার 0.5। এরপরে তুমি যত ডেপথ নিতে চাও, যে কোনো ডেপথের জন্য আমাদের কিউ কত হবে ভেঞ্চুরি মিটারে সেটা আমরা মেজার করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি তোমাদের বলতে চাচ্ছি, আমাদের এই যে লাইনটা যে ড্র করা হচ্ছে, এটা কিন্তু আমাদের বেস্ট ফিট কার্ভ প্লট করতে হবে। তো তুমি যদি বেস্ট ফিট কার্ভ প্লট না করো তাহলে এন এর ভ্যালু কখনোই 0.5 আসবে না। আমাদের এমন তাহলে লাইনটা প্লট করে দেখতে হবে যে আমাদের এন এর ভ্যালুটা 0.5 এর কাছাকাছি আসে কিনা। ম্যাম এটা তো বেস্ট ফিট লাইন ম্যাম। মিস এটা তো বেস্ট ফিট লাইন। আমি তাহলে কিচ্ছু করবো না, কিন্তু আজকে থেকে আবার দেখো এটা খাওয়া শুরু করছে এটা। আচ্ছা, তোমাদের একটু মাইক্রোফোনটা মিউট করো, যে কোশ্চেন করতে আমি নাস্তা করলে এখন করবো না, হলে করবো না। ম্যাম এটা তো বলো। ম্যাম এটা তো বেস্ট ফিট লাইন ম্যাম। আচ্ছা, তাহলে তোমাদের লগ লগ স্কেল প্লট করতে হবে। আমাদের এক্স অ্যাক্সিস এ এইচ থাকবে আর ওয়াই অ্যাক্সিস এর অ্যাকচুয়াল ডিসচার্জ থাকবে, সেখান থেকে আমরা এন বের করব, দ্যাট মিন্স এক্সপোনেন্ট। আমাদের কোএফিশিয়েন্ট বের করব, সেখান থেকে আমাদের কোএফিশিয়েন্ট অফ ডিসচার্জ বের করব, এন্ড এখানে তুমি ইকুয়েশনটা লিখে দিবা। এখন এই যে ইকুয়েশনটা পেলা, এটা হলো আমাদের লগ লগ স্কেল। এখন সেম জিনিসটা যদি আমি নরমাল গ্রাফ পেপারে করতে চাই, দ্যাট মিন্স আমাদের ক্যালিব্রেশন ইকুয়েশনের গ্রাফটা যদি করতে চাই তাহলে কি আসে দেখো, আমাদের এইটা হলো এই যে ক্যালিব্রেশন ইকুয়েশন। আমি কি বলেছিলাম, এইচ এর ডেপথটা আমরা চেঞ্জ করব। তো আমাদের 0 হলে কি হবে, ডিসচার্জ 0। আমরা আস্তে আস্তে একটা সার্টেন ডেপথ পর্যন্ত হলো আমাদের ওয়াটার হাইট যেটা আছে সেটা বাড়াবো। বাড়ালে আমরা দেখতে পাবো না ডিসচার্জটা কিরকম হচ্ছে। তাহলে এই ভ্যালুগুলো হলো আমাদের নরমাল গ্রাফ পেপারে প্লট করব। আমাদের এই পাশে ডিসচার্জ থাকবে, মানে হেড ডিফারেন্স থাকবে, আর এই পাশে হলো ডিসচার্জ থাকবে, এবং এই ডিসচার্জটা হলো ক্যালিব্রেশনের করার পরে। তাহলে এখানে দেখো
এটা পাবা হলো কার্ভ শেপের একটা গ্রাফ, বেস ফিট কার্ভ প্লট করবো। তাহলে এই ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হলো আমাদের ক্যালিব্রেশন ইকুয়েশন, এবং এই গ্রাফটাকে আমরা বলি হলো ক্যালিব্রেটেড গ্রাফ, যে গ্রাফ থেকে আমরা যে কোনো ওয়াটার হেড ডিফারেন্সের কারণে আমাদের ডিসচার্জ কত সেটা আমরা পেয়ে যাব। তাহলে তোমাদের দুইটা গ্রাফ করতে হবে, একটা লগ লগ স্কেলে আর একটা হলো নরমাল স্কেলে। তাহলে সেকেন্ড গ্রাফটা কি পয়েন্ট দিয়ে যাবে না এটার মতো? আচ্ছা, সেকেন্ড গ্রাফটা হলো তুমি এই যে এই ডাটা থেকে পাচ্ছ, এটা হলো তুমি মানে টেম্পোরারি কিছু ডাটা চুজ করে নিচ্ছ, লাইক এইচ এর ভ্যালু কত হলো, 0 থেকে আমরা র্যান্ডমলি 9 পর্যন্ত ধরছে, তুমি 15ও ধরতে পারো, 10ও ধরতে পারো, যতটুকু পর্যন্ত একটা সার্টেন ডেপথ পর্যন্ত ওয়াটার হাইট গুলোকে বাড়াও। বাড়ালে তোমার ডিসচার্জ কিরকম আসতেছে সেটা রিপ্রেজেন্টেশন হলো এই ক্যালিব্রেশন গ্রাফে করতেছে। ম্যাম তার মানে সেকেন্ড পয়েন্ট গ্রাফটা দিয়ে কি যাবে বেস্ট না। ফিট? এটা এটা কি বেস্ট বেস্ট ফিট হবে নাকি মিস পয়েন্ট দিয়ে যাবে? এটা বেস্ট ফিট, এটা পয়েন্ট দিয়ে তো যাচ্ছে, দেখবা তোমার কার্ভটা পুরাটা সবগুলো পয়েন্ট দিয়ে যাবে, মানে অলরেডি কিন্তু তুমি এখান থেকে বেস্ট ফিট কার্ভ করেই আসছো, করেই তো এটা ড্র করতেছো, তাই না? এটা দেখো এই যে অলরেডি পয়েন্টে কার্ভের কাছাকাছি দিয়ে যাবে সবগুলো। এটা হলো আমাদের ক্যালিব্রেশন কার্ভ। আচ্ছা, আর কি কোশ্চেন করতেছে একটু আবার বলো তো, আমি বুঝতে পারিনি। ম্যাম ওই যে লগ লগ গ্রাফটা নিয়ে। আচ্ছা, লগ লগ ওটা আমি পরে বলতেছি, বাট ক্যালিব্রেশন গ্রাফটা কি বুঝতে পারছো? ম্যাম এখানে তো মানে কার্ভটা তো ম্যাম কিছু কিছু বিন্দুতে যাচ্ছে না। আচ্ছা, এটা হয়তো তুমি যখন হাতে ড্র করবে সবগুলা পয়েন্ট, এটাই আমি বলতেছি যে মানে কাছাকাছি দিয়েই যাবে, ঠিক আছে? তো এটা খুব যে ফ্ল্যাকচুয়েট হয়ে এরকম বাইরে চলে আসবে এরকম না, কারণ অলরেডি তুমি কিন্তু বেস ফিট কার্ভ প্লট করে, এটা ক্যালিব্রেশন ইকুয়েশন মানে হলো একটা আইডিয়াল ইকুয়েশন, যে আইডিয়াল ইকুয়েশনের জন্য হলো আমাদের এই ভেঞ্চুরিমিটারের ফ্লোটা কিরকম আসবে সেটা আমরা পাচ্ছি। তো তোমার ইকুয়েশন যখন ফিক্সড হয়ে যাবে তখন তো গ্রাফ তো এরকম কাছাকাছি একটা শেপে দিবে, ঠিক আছে? দেখো যে ডিসটেন্সটা আস্তে আস্তে বাড়বে, এটা একদম কাছাকাছি অথবা পয়েন্ট দিয়ে যাবে তোমাদেরটা, অথবা ফ্রি হ্যান্ড স্কেচ করছে দেখে দ্যাটস ওয়াই হয়তো এটা কাছে যেতে পারেনি, তুমি যখন করবা তখন কাছ দিয়ে যাবে। আর এই গ্রাফটাকে আমরা বলতেছি ক্যালিব্রেটেড গ্রাফ, এই যেটুকু। তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন দেখো আমাদের এই যে কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জটা তুমি বের করবা গ্রাফ থেকে কি আসতেছে, এটা গ্রাফ থেকে কিন্তু, আর রিনোটস নাম্বারটা প্রতিটা গ্রুপের কি এসেছিল সেটা তোমরা লিখবে। তাহলে দুইটা ডাটা শিট ফিল আপ করা লাগতেছে, একটা ডিসচার্জ পাচ্ছ তুমি ডাইরেক্ট ফর্মুলা থেকে, আর একটা তুমি মানে কোএফিসিয়েন্টটা পাচ্ছ হলো গ্রাফ থেকে, দেন তুমি হয়তো ডিসকাশন এটা কম্পারিজন করতে পারো। এবং এটা ডিসকাশন কিন্তু অনেক কিছু লেখার পয়েন্ট আছে, সো আমি মনে করি তোমরা বুঝতে পারছো অথবা বুঝতে পারবা যে কি কি পয়েন্ট লেখা লাগবে। কারণ দেখো সিডি বলে দিন না, এখানে এক টাইপের আসবে, আমাদের এক টাইপের আসবে, এখানে তুমি বলতে পারো যে আমাদের সিডি ভ্যারিয়েশন কি আসতেছে, তারপর হলো আমাদের এন এর ভ্যালুটা কি আসতেছে, আমরা ক্যালিব্রেশন ইকুয়েশনটা যে কিভাবে পাচ্ছি, অথবা ক্যালিব্রেশন ইকুয়েশনের সিগনিফিকেন্সটা কি, এই রিলেটেড কথাবার্তা লিখতে পারো। তারপরে কে এর ভ্যালুটা যে তুমি পেলা, কে এর ভ্যালুটা আমাদের এখানে একরকম আসতেছে, আমাদের গ্রাফে একরকম আসবে, যদি আমাদের এন এর ভ্যালুটা 0.5 না হতো কি হতো, এই রিলেটেড কিন্তু অনেক কথাবার্তা লেখা যাবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারলাম আমাদের ভেঞ্চুরিমিটার দিয়ে কিভাবে ফ্লো হয় অথবা কি টাইপের ফ্লো হয়। এখন আমি একটু তোমাদের লগ লগ স্কেলটা একটু বলে দিই। আচ্ছা, লগ লগ স্কেলে আমাদের যেটা থাকবে, তোমরা সেমি লগও যা করছো লগ লগও সেম, কারণ সেমি লগে করছে এক সাইডে হলো আমাদের লগ স্কেল ছিল, আরেক সাইডে হলো আমাদের নর্মাল স্কেল ছিল। আর লগ লগে যেটা হয় আমাদের দুই সাইডে বোথ সাইডে হলো লগ স্কেল, এবং লগ স্কেলে কিন্তু আমাদের কখনো 0 থেকে শুরু হয় না, আমাদের হলো 10 এর পাওয়ার আকারে শুরু হয়। তাহলে 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3, এরকম ভাবে সামনের দিকে প্রসিড করবে। এখন 0-র আবার এই পাশে কি আসতেছে, 10 ইনভার্স -1, 10 ইনভার্স -2,
10 ইনভার্স -3 এরকম ভাবে হলো এইদিকে যা স্টার্ট কর। এখন 10 টু দি পাওয়ার 0 এর ভ্যালুটা কত আসছে? সো 1, 10 টু দি পাওয়ার 1 এর ভ্যালু 10, তারপর কত 100, তারপর হলো 1000, আর এটার ভ্যালুটা আসবে 0.1, 0.01, 0.001 এরকম ভাবে আসবে। এখন তুমি ভ্যালু গুলো দেখো, আমাদের আমি কি বলেছিলাম, এক্স এক্সিসে আমাদের কি আছে? এইচ আছে। এইচ এর ভ্যালুটা আমাদের মেইনলি শুরু ম্যাক্সিমাম ভ্যালুটা কত আছে? 21 আছে। দ্যাট মিন্স আমাদের 10 থেকে 100 এর ভিতর যে লিমিটটা আছে সেই লিমিটের ভিতরে কিন্তু সবগুলা পয়েন্ট আমাদের পড়ে যাবে। এটা তো বুঝতে পারছো আমি যেটা মাত্র যে কথাটা বললাম? জি ম্যাম। আচ্ছা, আর অ্যাকচুয়াল ডিসচার্জের ভ্যালুটা দেখো ম্যাক্সিমাম হলো 206.93। দ্যাট মিন্স আমাদের 100 থেকে 1000 এর ভিতর যে লিমিটটা আছে সেই লিমিটের ভিতর আমাদের সবগুলা ভ্যালু পড়ে যাবে। তাহলে আমাদের এই ভ্যালুগুলোকে যদি আমরা পুট করতে চাই তাহলে আমাদের ফার্স্টে কি করতে হবে? এক্স এক্সিস কে আমাদের হলো নাম্বারিংটা করতে হবে। তাহলে আমি কি বলেছিলাম, আমাদের 10 থেকে 100 এর ভিতর পড়তেছে। সো তুমি এটাকে যদি 1 দাও তাহলে এটা হবে কি হবে? তারপরের 10 হবে, তারপর এটা 100, তারপর এটা হবে হলো 1000। আর এর মাঝখানে হলো অনেকগুলা গ্রিড করা আছে। দেখো এই যে উপরে হয়তো লগ স্কেলটা দেখলে বুঝতে পারবা। এই যে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 আবার 1 শুরু হয়েছে। তাহলে এটাকে যখন তুমি 1 দিবা তখন এটা হয়ে যাবে 10, এটাকে যদি 10 দাও তখন এটা হয়ে যাবে 100, এটাকে যদি 100 দাও তখন এটা হয়ে যাবে হলো 1000। এইভাবে পরেরটা আবার চেঞ্জ হয়ে যাবে, এটা হয়ে যাবে তখন 100 হয়ে যেতে পারে, এটা তখন 1000 হয়ে যেতে পারে, এটা তখন 10,000 হয়ে যেতে পারে। আমাদের এত কিছু লাগবে না, আমাদের যেহেতু ভ্যালুটা 10 থেকে 100 এর ভিতর লিমিটেড, তো আমরা এই কারণে দেখো এটাকে 1 দিচ্ছি, এটাকে 10, এটাকে 100, এটাকে 1000 দিচ্ছি। আর এখানে কিন্তু কখনোই জিরো হবে না, কারণ আমাদের একটু আগে বললাম লগ স্কেলে কোনো জিরো নেই। তাহলে আমাদের এক্স এক্সিস এর ভ্যালুটা পুট করা হয়ে গেছে। এখন ওয়াই এক্সিস এ কি বলেছিলাম? 100 থেকে 1000 পর্যন্ত লিমিটিং আছে। তাহলে এটাকে যদি তুমি 1 দাও তাহলে এটা হবে হলো 100, আর এটা হয়ে যাবে 1000। এখন দেখো আমার এটা যদি 1 হয়, এটা যদি 10 1 এর হয়, পরে 10 হবে না ম্যাম? হ্যাঁ 1 এর পরে তো এই যে এটা তো 10। আচ্ছা, এটা কি তোমার 10 থেকে শুরু করছে, দ্যাটস ওয়াই এটাকে 100 দিয়েছে। তুমি 1 থেকে শুরু করলে এটা 10 হবে, এটা জি তোমার ম্যাম, উপর বুঝতে ডিপেন্ড পারছি। করতেছে। আচ্ছা, এখন দেখো তুমি এটাকে যদি 1 দাও আর এটাকে যদি 10 দাও, এর মাঝখানে যে গ্রিড গুলো আছে 9টা গ্রিড, তাহলে সেটা প্রতি এক ঘর সমান কত ইউনিট করে আসতেছে? 1 ইউনিট করে আসতেছে। তাহলে এটা হয়ে যাবে 2। এই যে দেখো এটা 2, এটা 3, এটা 4, এটা 5 6 7 8 9 10। সিমিলারলি দেখো এটা যদি 10 হয় আর এটা যদি 100 হয়, তাহলে প্রতি এক ঘর অথবা প্রতি এক ইউনিট সমান কত আসতেছে আমাদের ভ্যালুটা? 10 আসতেছে। কিন্তু কারণ 9টা লাইন আছে এবং এটা তুমি যদি ডিফারেন্স করো তাহলে প্রতি এক ঘর সমান কিন্তু 10 ইউনিট পাবা। তাহলে এটা যদি 10 হয় তারপরে এটা হবে হলো 20, তারপরেরটা হবে হলো 30, তারপরেরটা হবে হলো 40, এরকম ভাবে 90 যাবে, তারপরে হয়ে যাবে হলো 100। তাহলে এখন আমাকে বলো এটা যদি 100 হয় আর এটা যদি 1000 হয় তাহলে এই ভ্যালুটা কত হবে? 200, 200, তারপর এটা 300, 300 400, 500, 600, 700, 800, 900। তাহলে এটা তো বুঝতে পারছি আমাদের এক্স এক্সিস এর আইডেন্টিফিকেশন অথবা কিভাবে আমরা এক্সিস করতেছি ভ্যালুগুলা বুঝতে পারলাম। এখন ওয়াই এক্সিস এ চলে আসো। আমাদের এক্স এক্সিস এর লিমিটিং ভ্যালুটা 1 থেকে শুরু করছো, তুমি চাচ্ছ ওয়াই এক্সিস এর লিমিটিং ভ্যালুটা 10 থেকে শুরু করতে। তাহলে এটা যদি 10 হয় আমাদের এটা কত হয়ে যাবে? 100, 100 হয়ে যাবে।
তাহলে প্রতি 1 ঘন সমান কত ইউনিট হবে? 10 ইউনিট। তাহলে এটা হয়ে যাবে 20, 30, 40, 50, 60, 70 এরকম ভাবে 100। এটা যদি 100 হয় এটা হয়ে যাবে তখন কত? 1000। তাহলে দেখো এটা হয়ে যাবে 200, 300, 400, 500, 600, 700, 800 এরকম ভাবে যাবে। ম্যাম এখানে তো 1 নাই, তো আমরা কি 9 এ 100 লিখে দিব ম্যাম? এই যে কোনটা? 9 এর ঘরে এটা এই যে ভার্টিক্যালি ওয়াই অ্যাক্সিসে ম্যাম এখানে তো 1 লেখাটা নাই ম্যাম নিচের দিকে। ম্যাম। এটা ডান সাইডে দেখেন ম্যাম, ডান সাইডে ওই আচ্ছা যে এই সাইডে। 9 পর্যন্ত, হ্যাঁ উপরের দিকে ম্যাম দেখবেন যে 9 পর্যন্ত লেখা আছে। আচ্ছা এটার এই যে এই ভ্যালুটা হলো 9, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, তাহলে দ্যাট আমরা মিন্স এটা 900। এই ভ্যালুটা, এই পয়েন্টটা হলো তোমার 1000। এখানে তুমি যে পয়েন্টটা নিচ্ছ সেটা হলো 1000, এই যে এটা। তার ম্যাম নিচের তাহলে ঘর এই যে পর্যন্ত হলো 900। তুমি হ্যাঁ এখানে লিখে দিতে পারো 1000, তো আমি এই এখানে যে তো আমি নিচের লিখে 9 দিচ্ছি। এর ক্ষেত্রে কোন পয়েন্ট কে ইয়ে নিব ম্যাম? নিচে 9, এই যে 9টা ডান ডান সাইডে ম্যাম। আচ্ছা এই 9টা, হ্যাঁ জি আচ্ছা ম্যাম। এই 9টা কত আমাদের? 990 না? জি ম্যাম। তাহলে তারপরেরটা কি হচ্ছে? তারপরেরটা ম্যাম এইটাই জিজ্ঞেস করছিলাম ম্যাম, এই যে এখানে কি এখানে আমরা 100 লিখে দিব? এই যে লিখে দিচ্ছি তো আমরা তো ভার্টিক্যালি আমাদের রাইট লেফট হ্যান্ড সাইড যেটা সেখানে তো আমরা লিখে দিয়েছি। এই যে জি দেখো ম্যাম। আমরা কিন্তু 100 লিখে দিয়েছি। এই পয়েন্টটাই হলো আমাদের 100 এর লাইন। জি ম্যাম। এখন দেখো আমি প্লট গুলা ফার্স্টে বের করার ট্রাই করি। আমি একটা পয়েন্ট দেখাবো, বাকিগুলা তোমরা করবা। আমাদের ভ্যালুটা হলো 206, এই 0.93 পরে দেখো এটা 206 আর এটা হলো 21। তাহলে একটু দেখো আমি সবগুলো আগে রিমুভ করে নিই, তাহলে হয়তো বুঝতে পারবো। আমাদের পয়েন্ট লাগবে হলো 206 আর লাগবে হলো 21। এটা ধরো 10, এটা কি ছিল আমাদের 20, সরি 20 না, এটা 15 আর এটা 20। ঠিক আছে, একটু ভালো মতো দেখো, এটা 15, এটা 20 আর এটা হলো 30। তাহলে এটা কত হবে? এই লাইনটা 21 আর এই লাইনটা কি হবে? 22 হবে। তাহলে আমাদের পয়েন্ট লাগবে কোনটা? 21। তাহলে এই বরাবর তোমার একটা পয়েন্ট পাচ্ছ। এখন এটা উপরের দিকে কত উঠতে হবে আমাদের? 206 উঠতে হবে। তাহলে একটু খেয়াল রেখো, এই বরাবর 206 উঠতে হবে। এখন ভালো মতো দেখো, এটা ছিল 200, এটা 300, তাহলে এটা মাঝখানেরটা কত হবে? 250। 250। তাহলে আমাদের 1 ঘর সমান কত আসতেছে বলো তো? 10 আসতেছে কিন্তু। তাহলে এখন এই 206 এটার মিড পয়েন্টে কোন একটা জায়গা হবে না? জুম করাতে হয়তো বেশি হয়ে যাচ্ছে। এটা মিড পয়েন্টে কোন একটা জায়গা হবে, তাই তো? রাইট? জি ম্যাম। আচ্ছা তাহলে দেখো এখানে তুমি 21 পেয়ে গেছিলা, এই যে এটা হলো 21 পয়েন্ট ছিল। আর এই বরাবর তুমি যদি যাও, এই যে এখানে একটা পয়েন্ট পাচ্ছ তুমি। তাহলে দেখো এটা অবভিয়াসলি হলো আমাদের 206 আর 21 পয়েন্টটা হলো তোমাকে ইন্ডিকেট করতেছে এটা। সিমিলারলি বাকি পয়েন্ট গুলো তোমার যেভাবে আসছে সেভাবে তুমি বের করবা, লাইক 172 আর হলো 14.5। সো যখন দেখবা ফ্র্যাকশনাল ভ্যালুটা খুব বেশি, আমাদের গ্রাফে হয়তো ওরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না, অ্যাটলিস্ট আই এস্টিমেট করে দেখবা যে এটা কাছাকাছি যাতে একটা ভ্যালু থাকে। তাহলে 172 আর 14 এর ক্ষেত্রে দেখো 172 আর 14। এখন আমাকে বলো 14টা কোথায় হবে? এটা যদি 15 হয় তাহলে 14টা কি এই লাইনটা হবে না? এই লাইনটা কি হবে? 14 এর লাইন হবে। আচ্ছা এই লাইনটা 14 এর লাইন হচ্ছে, আর আমার ভ্যালুটা লাগবে কত? 172। তাহলে দেখো এটা যদি 100 হয় এটা হয়ে যাচ্ছে 200। তাহলে এটার মিড পয়েন্ট কত হবে? 150। তাহলে প্রতি 1 ঘর সমান কত আসতেছে? 10 ইউনিট। তাহলে এটা হয়ে যাবে 160, এটা 170, এটা 180। তাহলে 170 এটার কাছাকাছি একটা পয়েন্ট। তাহলে দেখো এই বরাবর হলো পয়েন্টটা আসবে। এটা একটু সরাই দিচ্ছে, বাট তোমরা খেয়াল করে দেখবা যে কোনটা কাছাকাছি আসতেছে।
তাহলে এখন বুঝতে পারছো কিভাবে আমরা লগ স্কেলের গ্রাফগুলো প্লট করব? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা অবজেক্টিভ লিখবা। অবজেক্টিভ লেখার পরে এই ফিগারটা ড্র করবা, ঠিক আছে? এই ফিগারটা ড্র করার পরে দেন ডাইরেক্ট হলো চলে যাবা ডাটা শিটে। ডাটা শিট করবা, দেন গ্রাফ করতেছো। ম্যাম মিস করে গেছি, একটু আবার বলা যাবে ম্যাম? আচ্ছা শিওর। ফার্স্টে অবজেক্টিভ লিখবা, দেন তারপর হলো এই ফিগারটা ড্র করবা। আচ্ছা এই ফিগারটা ড্র করবা, দেন হলো গ্রাফ ডাটা শিট থাকবে, দুইটা গ্রাফ করবা, একটা লগ আর একটা নরমাল। তারপরে থাকবে রেজাল্ট, রেজাল্টের আগে তোমাদের ক্যালকুলেশন থাকবে, ক্যালকুলেশন রেজাল্ট দেন ডিসকাশন। আর তারপরে এখানে যদি কোনো কোশ্চেন থেকে থাকে এই দুইটা কোশ্চেন লিখবা, ঠিক আছে? এই দুইটা কোশ্চেন ইম্পর্টেন্ট, একটু ভালো মতো দেখবা। এটা আমি তোমাদের বলতেছি না, আমি তোমাদের অ্যাসাইনমেন্টে দেখবো যে তোমরা এটা কার সাথে কিভাবে কি লেখো, ঠিক আছে? আমাদের ডাইভার্জিং অ্যাঙ্গেল স্মল হলে যদি কনভার্জিং অ্যাঙ্গেল থাকে তাহলে কি হতো, আর হোয়াট ইজ ক্যাভিটেশন এবং এটার ইফেক্টটা কি সেটা ডিসকাস করো, এবং আমরা কিভাবে এটা অ্যাভয়েড করতে পারি। তাহলে তোমরা নেটে সার্চ দিবা এবং আমি নেক্সট ক্লাসে দেখবো যে এটার অ্যাসাইনমেন্টটা তোমরা কে কি লিখছো।